আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে আহ, সালাম এবং শুভেচ্ছা। আপনারা ভালো করে জানেন যে বিসেপ ফাউন্ডেশন প্রতি সময়ে বিকাল 5টার সময়, বাংলাদেশ সময় বিকাল 5টার সময় আমরা লাইভে আসছি কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য, যেটা জাতির জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। আমরা আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো যে আমরা নিরাপদ খাবার এবং সেই সঙ্গে তার খাদ্যমান, পুষ্টিকর খাদ্যমানের শৃঙ্খলা, এবং সেই সঙ্গে এটার সঙ্গে বর্তমান বাজেটেরও কোনো লিঙ্কেজ থাকলে এবং অথবা বর্তমান হোক অথবা ভবিষ্যৎ সরকারের সঙ্গে কি করণীয় থাকতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে তিনজন, চারজন আসলে মাননীয় অতিথি থাকবেন। এখন এই মুহূর্তে উপস্থিত আছেন জনাব ম্যাডাম ফাউজিয়া ইয়াসমিন, উনি ডিরেক্টর ইস্পাহানি অ্যাগ্রো। লেডিস ফার্স্ট, কোনো সিনিয়রিটি জুনিয়রিটি ব্যাপার নয়, লেডিস ফার্স্ট বলে ভদ্র মহিলাকে আগে পরিচয় করে দিলাম। ইস্পাহানি অ্যাগ্রোর ডিরেক্টর উনি। আর আমাদের সঙ্গে আছেন জনাব মঞ্জুরুল হান্নান, উনি প্রাক্তন ডিএইর প্রাক্তন মহাপরিচালক এবং বর্তমানে হর্টিক্স ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক। দুটা প্রতিষ্ঠানই আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডিএই তো একটা বিশাল প্রতিষ্ঠান, সেটা আমরা সবাই জানি। আমরা ওনাদের কাছ থেকে শুনবো মূল্যবান কথা। আমাদের সঙ্গে যোগ দেবেন জনাব আনোয়ার ফারুক, প্রাক্তন কৃষি সচিব, এবং জনাব প্রণব সাহা, ডিবিসি টিভি চ্যানেলের নিউজ পরিচালক, সংবাদের পরিচালক যিনি। তো আর সেই সঙ্গে আমাদের সঙ্গে আরো আছেন অনেকেই, অনলাইন আছেন, যারা হয়তো এখানে আসবেন না, লাইভ আসবেন না, কিন্তু অনলাইনে আমাদের সঙ্গে ওয়াচ করেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আনিসুর রহমান সাহেব আমাদের সঙ্গে আছেন, আপনাকেও ধন্যবাদ। আমরা আমরা আলোচনাটা শুরু করি। যে আমি একটু আগে বলেছিলাম যে নিরাপদ খাবার নিয়ে আমরা আজকে নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা করতে চাই। সেটা আমাদের প্রত্যেক নাগরিক, বাংলাদেশের সকল নাগরিকের একটা কনস্টিটিউশনাল রাইট। এটা গঠনতন্ত্রের দ্বারা সরকার অঙ্গীকারাবদ্ধ। আর সেই সাথে বর্তমান সরকার আওয়ামী লীগের একটা নির্বাচনের ইশতেহার, এবং আমাদের বর্তমান কৃষিমন্ত্রী নিজেও একজন কৃষিবিদ, এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবারই এগুলো উল্লেখ করেছেন নিরাপদ এবং পুষ্টিকর খাবারের কথা। এবং এবারের বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সংক্ষিপ্ত হলেও নিরাপদ খাবারের বিষয় নিয়ে কথা বলেছেন। তো এইখানে এটা আমরা বলতে জানি যে বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক হলেও যে নিরাপদ খাবারের কথাটা উল্লেখ করতে হয়, নিরাপদ লেভেল দিয়ে খাবারের কথা বলতে হয়, কিন্তু এটা ঘটনা সত্য যে মানে আমাদের বিভিন্ন পর্যায়ে উৎপাদন থেকে আরম্ভ করে খাবার টেবিলে পর্যন্ত খাবারের আসলে নিরাপদতা হারায় যায় এবং সেই সঙ্গে তার পুষ্টিমানও হারায় যায়। এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা কি করে এই তথ্যে উত্তরণ পেতে পারি। আমাদের যে খাদ্যমান শৃঙ্খলা, যেটা যে ফুড সিস্টেম, এটার মানে ভ্যালু চেইন, এইটা কি করে আমরা ঠিক করতে পারি সেটা নিয়ে আমরা করব। আমাদের ফৌজি প্রণব সাহা আসছেন, একটা ফোনটা রেখে দিলে সুবিধা হবে। প্রণব সাহা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওয়াইফাই আমরা আচ্ছা, প্রণব সাহা আজকে শোনা যাচ্ছে? প্রণব সাহা শোনা যাচ্ছে? প্রণবের কথা শোনা যাচ্ছে? আচ্ছা, না হলে বাকি সবাই তো শুনতে পাচ্ছেন, ফৌজিয়া এবং মঞ্জুরুল হান্নান শুনতে পাচ্ছেন তো? না, জি, আমি শুনতে পাচ্ছি। মঞ্জুরুল হান্নান শোনা যাচ্ছে আমার কথা? স্পিকারটা অন করে নিতে হবে। মঞ্জুরুল হান্নান স্পিকারটা অন করে নিতে হবে, মাইক্রোফোনটা অন করতে হবে। তো সেটা হ্যাঁ, মঞ্জুরুল হান্নান আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রণব শাহ আমার কথা শোনা যাচ্ছে?
মাইক্রোফোনটা অন করতে হবে। মাইক্রোফোনটা অন করতে হবে প্রণব সাহার। আচ্ছা, তো আমরা ফৌজিয়া ম্যাডামের কাছ থেকে শুরু করি আসলে কথাটা। না, ফৌজিয়া ম্যাডামের আগে আসলে মনে হয় হয়তো মঞ্জুরুল হান্নান সাহেব হয়তো আর একটু ভালো করে বলতে পারবেন আমাদের এই বিষয়টা, উনি একজন নিজেও কৃষিবিদ, যে আমাদের এই একটু যে নিরাপদ খাবার নিয়ে এটা কি করে, এটা নিরাপদতা খাবার, কৃষিজাত খাবার বিশেষ করে সেগুলোর কি করে নিরাপদতা হারায় ফেলে, সেইগুলো নিয়ে একটু আপনার কাছে আগে বক্তব্য। আমরা অল্প অল্প করে বক্তব্য রাখবো যাতে করে আমরা সবার কাছে ঘুরে ফিরে যেতে পারি, সবার কথাগুলো শুনতে পারি। তবে যদি আপনাদেরও কারো প্রশ্ন থাকে অন্যদের সম্বন্ধে, সেটা সংক্ষেপে প্রশ্নগুলো করতেই পারেন, যাতে আলোচনাটা আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারি। আনন্দ সাহেব। জি, ধন্যবাদ ডক্টর জয়নাল আবেদিন স্যার। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য মান শৃঙ্খল। আমরা যদি এই নিরাপদ এবং পুষ্টিকর ভ্যালু চেইনের কথা চিন্তা করি, তাহলে শুধুমাত্র উৎপাদিত পণ্য এবং ভোক্তা গ্রহণ করলে এইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদেরকে চলবে না। আমাদেরকে চিন্তাটা এই জায়গা থেকে করতে হবে যে আমি যেখানে আমার ফসলটা বপন করতে যাচ্ছি, অর্থাৎ আমার জমি, আমি যেখানে সেচ দিচ্ছি আমার পানি, আমি অন্যান্য ইনপুটস দিচ্ছি যেমন বীজ, সার, কীটনাশক বা যাই কিছু বলি, এই সকল বিষয়টা প্রথমে আসবে। এরপরে আসবে আমি কিভাবে ধাপে ধাপে এই উৎপাদন প্রক্রিয়ার সাথে আর কি কাজ করতেছি। এই বিষয়টা যখন হয়ে গেল, তখন আমি আমার ফসল সংগ্রহ করলাম। এই সংগ্রহ করার পরে আমি এটা বাজারজাত করতে কিভাবে এটাকে কাজে হাত দিলাম, আমি কিভাবে এটা সংগ্রহ করলাম, কিভাবে এটা প্যাকিং করলাম, কিভাবে এটাকে আমি আমার সেই পাইকারি বাজারে প্রেরণ করলাম, পাইকারি বাজার থেকে কিভাবে এই পণ্যটা ভোক্তার কাছে গেল, এই সমগ্র বিষয়টা, এই ভ্যালু চেইনের এই সমগ্র বিষয়টাকেই আমাদেরকে অ্যাড্রেস করতে পারলেই নিরাপদ ও পুষ্টিকর খাদ্যমান আমরা নিশ্চিত করতে পারব। তাহলে আমি যদি খুব সংক্ষেপে এই কথাগুলো বলতে চাই, তাহলে প্রথমে আমি যদি মনে করি যে আমি আমার জমিতে সবজি চাষ করি, তাহলে আমার জমিটার মধ্যে এর আগে কেমন অবস্থা ছিল সেটা আমাকে জানা খুবই প্রয়োজন। যেখানে কোনো সেই মান্দাতা আমলের ডিডিটিটা এখনো আছে কিনা, বা আর্সেনিক পরিপূর্ণ আমার মাটি কিনা, আমি যে পানি সেচ দিব সেটা কি অবস্থায় আছে, আমি যে সার দিচ্ছি সেই সারটা কিরকম আছে, আমি কিভাবে কীটনাশক ব্যবহার করতেছি, এই বিষয়গুলো, তার সাথে আমি কি ধরনের বীজ বপন করতেছি, এই সকল বিষয়গুলো কিন্তু এখানে আসবে। এবং তারপরে যে জিনিসটা আসবে সেই সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আমি যখন জমি থেকে ফসলটা উৎপাদন সংগ্রহ করতেছি, সেটা সংগ্রহ করে কি মাটিতে রাখতেছি, সেটাকে আমি পুকুরের ডোবা পানি দিয়ে ধুচ্ছি, আমি কি সেটা ময়লা চট দিয়ে প্যাকিং করতেছি এবং গাদাগাদি করে আমি কি ঢাকার কাউরান বাজারে পাঠাচ্ছি, এবং কাউরান বাজার থেকে এটা মাটির মধ্যে মানে সিমেন্টের মধ্যে ফেলে দিচ্ছে, এবং এই ল্যাট্রিনের পানিটা যেটা আমরা ইউজ করি সেই পানি দিয়ে কি আবার এটাকে ধুচ্ছে। এই সামগ্রিক বিষয় চিন্তা করে আমি আমার নিরাপদতা খাদ্যের বিষয়টাকে আমাকে নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি আমি যখন এই পুষ্টিকরের বিষয়টা চিন্তা করব, তখন এইটার মধ্যে আমি যে পেস্টিসাইড দিচ্ছি, আমি যে সার দিচ্ছি, সেই সারগুলো সঠিক মাত্রায় দিচ্ছি কিনা, সঠিক নিয়মে দিচ্ছি কিনা, এবং আমি এই কীটনাশক দেওয়ার পরে এটার যে প্রি হারভেস্ট ইন্টারভেল আছে, যে সময়টা নিরাপদ সময়টা আছে, সেই সময়ের পরে আমি এটাকে সংগ্রহ করছি কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে আসা উচিত। এবং এই সকল বিষয়ে যারা সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে, এবং সেইখানে ভালোভাবে কাজটা করতে পারলেই আমার মনে হয় আজকের দিনে নিরাপদ পুষ্টিকর খাদ্য মান শৃঙ্খল প্রসঙ্গ যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই আলোচনাটা কাজে আসবে বলে আমি প্রাথমিকভাবে এই কথাটুকু বলতে চাচ্ছি।
থ্যাংক ইউ। আপনি এটা খুবই সুন্দরভাবে আসলে ভূমিকার বক্তব্যটা দিয়েছেন যে আমরা বিভিন্ন স্তরে কোন সময় বিভিন্ন ভাবে খাদ্যের আসলে নিরাপত্তা হারায় ফেলে। এখন এইটা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা কি সেটা নিয়ে একটু আপনি একটু বলবেন কাইন্ডলি, এবং সেটার জন্য কি রকম ব্যবস্থা আমরা নিতে পারি যাতে খাদ্যের নিরাপত্তা হারায়। আমি তার আগে একটু প্রণব সাহাকে ওয়েলকাম জানাচ্ছি। প্রণব, শোনা যাচ্ছে আজকে আমার কথা? প্রণব শোনা যাচ্ছে? প্রণবের টেকনোলজির লোক, অথচ তার ওখানে আসলে সমস্যা হয়ে যায় সবসময়, প্রত্যেকবারই সমস্যা হয়। প্রণব শোনা যাচ্ছে না? আচ্ছা, শুনতে পাচ্ছে না, হয়তো শুনতে পাচ্ছে কিন্তু না, শুনতেই পাচ্ছে না, মানে রিয়াক্ট নাই। তো যাই হোক আর কি, আমরা আবার ফেরত যাই। আমাদের আবার 2টা মিনিট একটু কাইন্ডলি একটু বলবেন যে বাংলাদেশে এই যে আপনি বললেন বিভিন্ন ভাবে হয়েছে, বাংলাদেশে আসলে খাবারের নিরাপত্তার পরিস্থিতিটা কি? আমরা জানি যে খারাপ, কিন্তু সেগুলো না আপনার কাছ থেকে একটু শুনতে চাই। শাকসবজি, ফলমূল, হাঁস মুরগি, গবাদি পশুর বা মাছের বিভিন্ন ইয়েতে কি ধরনের পরিস্থিতি হচ্ছে এবং সেগুলার থেকে মানুষের পুষ্টিতে কি ক্ষতিটা হওয়ার সম্ভাবনা, সেটা সম্বন্ধে একটু কাইন্ডলি বলবেন। ঠিক আছে, আমি তাহলে কিছু উদাহরণ দিয়ে আমি বলি যাতে আমাদের শ্রোতাদের বুঝতে আরো একটু সহজ হয়। আমাদের বড় বড় নগরী যেগুলো আছে এবং সেই নগরীর থেকে যে আমাদের এই উচ্ছিষ্ট পদার্থগুলো সেটা বের হয়ে যাচ্ছে, সেইগুলো কিভাবে আমরা ডাম্পিং করতেছি। আমরা দেখা যায় যে একটা খোলা মাঠে এমন একটা জায়গায় এটা ড্যাম্পিং করা হচ্ছে যেখানে পাশে একটা বিল বা নদী আছে যেখানে পানি সাথে এটা কন্টামিনেট হচ্ছে, এবং সেই পানি আবার আমরা সেচ কাজে ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল যদি আমি দিতে যাই, উদাহরণ দিতে যাই, সেটা এমন, যদি আমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কথা চিন্তা করি, আমি যদি নারায়ণগঞ্জের কথা চিন্তা করি, নারায়ণগঞ্জের পাশে অথবা আমাদের সাভারের কথাও যদি চিন্তা করি, তাহলে তাদের যে বর্জ্যগুলো, বিশেষ করে তরল বর্জ্য যেগুলো, সেই বর্জ্যগুলো দেখা যাচ্ছে যে অনেকটাই আমাদের এই সেচ পানির সাথে মিশে যাচ্ছে। তাহলে আমাদেরকে কিন্তু প্রথম কাজটা করতে হবে যে আমাদের যেটা আমাদের প্রাকৃতিক পানি আছে, যেটা আমাদের ন্যাচারাল ওয়াটার আছে, সেইটা এবং ডিপ ওয়াটার যেটা আছে সেইটা যাতে বিনষ্ট হয় না হয়, সেদিকে কিন্তু আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে পরিবেশে যারা আছেন, পরিবেশ অধিদপ্তরে যারা আছেন, তাদেরকে কিন্তু এখানে আগে আসতে হবে। এরপরটাই আমি আসি যে জিনিসটা, সেই জিনিসটা হলো যে আমাদের জমি বেশিরভাগই আমরা হয়তো বৃষ্টির পানিতে হোক অথবা বর্ষার পানিতে হোক একবার ওভার ফ্লাডেড হয়। কাজে আমরা আমাদের মাটি বা জমি নিয়ে অত দুশ্চিন্তাগ্রস্ত না যে আমাদের জমিগুলো ঠিক ফার্টাইল না বা এখানে হেভি মেটালস বেশি আছে, এই ধরনের চিন্তা আমরা করছি না। তবে ইন্ডাস্ট্রির পাশে যে সমস্ত জমি জমা আছে, সেই সমস্ত জমি জমার পিছনে আমরা হেভি মেটালটাও মাঝে মধ্যে চেক করে দিতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আগে আসতে পারে এবং তার ইতিমধ্যে কাজ শুরু করেছেন বলে আমার জানা আছে। তো ফলে আমরা এই জায়গাটা থেকেও আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। এরপরে আসি আমরা যে আমি যেটা বলতেছিলাম যে আমি যখন উৎপাদন করতে যাব, আমি ফসল নিয়ে কথাটা বলতেছি, আমি যখন উৎপাদন করতে যাব তখন আমি কি ধরনের বীজ ব্যবহার করছি, কি ধরনের সার ব্যবহার করছি, কি ধরনের কীটনাশক ব্যবহার করছি, এই বিষয়গুলো আসবে। এখন এটা সত্য যে আমি যদি অধিক ফলন নিতে চাই, তাহলে জৈব পদ্ধতিতে বা জৈব কৃষি দিয়ে আমি খুব যে অগ্রসর হতে পারবো এই মানে আমাদের বৈজ্ঞানিকদের অনেক ধরনের কথা আছে, এবং বিশ্বের কোনো জায়গায় একবারে মানে জৈব পদ্ধতিতে কৃষিকে নিয়ে আসতে পারেননি, কারণ তারা 2টা 5টায় রাখছে। কিন্তু এই যে কীটনাশক, এই যে কৃত্রিম সার, এইটা ব্যবহারের অনেকগুলো নিয়ন্ত্রণ, বিশেষ করে কীটনাশক ব্যবহারে তাদের প্রচুর নিয়ন্ত্রণ আছে। আমি বলবো সেটা কি, সেটা আমি একটু আগে উচ্চারণ করছিলাম যে প্রি হারভেস্ট ইন্টারভেল, অর্থাৎ আপনি ফসল সংগ্রহ করার আগ মুহূর্তে কতটুকু সময় আপনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি আজকে একটা পেস্টিসাইড ব্যবহার করি, ওর মধ্যে যদি প্রি হারভেস্ট ইন্টারভেল থাকে যে 7 দিন, তাহলে আমি এই স্প্রে করার পরে 7 দিনের মধ্যে কিন্তু আমি ফসল সংগ্রহ করতে পারবো না।
7 দিন পরে যদি আমি ফসল সংগ্রহ করি তাহলে আমার এই ফসল কিন্তু নিরাপদ। পাশাপাশি আরেকটা বিষয় আছে, যদি আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে মানে পেস্টিসাইড দেওয়ার, তাহলে কিন্তু আমার যে এমআরএল লেভেল আছে সেই লেভেলটা কিন্তু বেশি হয়ে যাবে এবং আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে। অর্থাৎ আমাকে এটা করতে হলে আমরা যেটাকে বলি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এবং ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আইপিএম, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। এরপরে আসি আমি আমরা আমরা এই মানে বাকি ইস্যুগুলো যে আসবো, কিন্তু এই জায়গাটায় যে আমরা যেটা হারায় না যায় যে আমাদের আপনার একটা পানির কথা বলেছেন এবং আপনি পানি এবং দূষিত পানি এবং তারপরে এখানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এবং যে পেস্টিসাইড অ্যাপ্লিকেশন এবং তার ফ্রিকোয়েন্সি ইত্যাদি এবং কতদিন পরে এমআরএল লেভেলের কথাটা বলেছেন, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটার জন্য আসলে কতটুকু কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে অথবা কতটুকু প্রতিপালিত হচ্ছে, সেগুলো একটা বিষয় হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আমাদের এক জনাব ইকবাল আহমদ সাহেব কবিতা লেখেন যে অসৎ বেরিয়ে অনৈতিক লাভ চায়, খাঁটি পণ্য সে কারণে হারিয়ে দেয়। আর সাইফুল আজম খান সাহেব বলছেন যে নিরাপদ খাদ্যের পাশাপাশি নিরাপদ ব্যবসায়ী চাই। এটা একটা মানে গুরুত্বপূর্ণ, যে আসলে কোনো একজনের জন্য আসলে কিন্তু না, একটা সাইক্লিক একটা বিষয় রয়ে গেছে। এইটার জন্য আমি একটু ম্যাডাম ফৌজে ইয়াসমিনের কাছে যেতে চাই যে এই যে পেস্টিসাইড অ্যাপ্লিকেশন আর এমআরএল লেভেল এবং নিরাপদ খাদ্যের পাশাপাশি নিরাপদ ব্যবসায়ী, এই সমস্ত কথাগুলো আসছে এইখানে এশিয়াই এগ্রো ইস্পাহানি এগ্রো কি ভূমিকা রাখছে এবং এই জায়গাটা আপনার মানে এই নিরাপদ খাদ্য সম্বন্ধে আপনার বিস্তারিত আপনারও ধারণাটা আপনি আমাদেরকে কিভাবে শেয়ার করতে পারেন এবং সেই সাথে আপনার প্রতিষ্ঠান কিভাবে আগাচ্ছে সেটা সম্বন্ধে কাইন্ডলি একটু বলুন। ধন্যবাদ স্যার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। নিরাপদ খাদ্য সবসময় আমার খুব পছন্দের একটা বিষয়, যেখানে আমি কথা বলতে আমার ভালো লাগে। নিরাপদ খাদ্য আসলে একটা আউটকাম না, একটা চলমান প্রসেস, যেটাকে খুব সুন্দরভাবে স্যার ব্যক্ত করেছেন। পুরা ভ্যালু চেইনে কিভাবে খাদ্যটা অনিরাপদ হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টই উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যেমন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং গুদামজাতকরণ থেকে শুরু করে বিপণন এবং ভোক্তা পর্যায়েও হচ্ছে। এবং উৎপাদনের আগের পর্যায়টা আসলে আমরা তো আলোচনায় সবসময় আনি না, যেটা উনি আজকে পয়েন্ট আউট করেছেন যে বীজ এবং মাটি শোধন, এটাও আসলে একটা সময় অবশ্যই আসবে। অর্গানিক করতে হলে মাটি শোধনে ছাড়া আসলে এখন আমরা অর্গানিক স্টেজে হয়তো যাইনি বলে এখনো এই জিনিসগুলো আমরা সেইভাবে দেখছি না। মাটি শোধন হলে আমাদের চারিদিক থেকেই আমরা এটার সুফল আমরা পাবো, সার আমরা সেভাবে ব্যবহার করতে পারবো, অতিরিক্ত সারের ব্যবহার হবে না, অতিরিক্ত পেস্টিসাইডের ব্যবহার হবে না। তো এটা আসলে একটা ইন্টিগ্রেটেড প্রসেস। কোনো ভ্যালু চেইনের কোনো একটা পার্টকে বাদ দিয়ে আসলে শেষ পর্যায় পর্যন্ত খাদ্যটাকে নিরাপদ করা সম্ভব না। ভ্যালু চেইনের যে কোনো একটা পর্যায়ে যদি খাদ্য অনিরাপদ হয়ে যায়, তো ভোক্তা পর্যায়ে সেটা কিন্তু অনিরাপদই থেকে যাচ্ছে। তো আসলে এটা খুব আনন্দের বিষয় যে এটা মানে এই সাবজেক্টটা আসলে এখন অনেক প্রায়োরিটি পাচ্ছে, আলোচনায় আসছে, গুরুত্ব পাচ্ছে আলোচনায়। যদিও পলিসি লেভেলে আসলে এটা রিফ্লেকশন তেমন কতটুকু দেখতে পাচ্ছি। এগ্রিকালচার এখন বাজেটের টপ প্রায়োরিটি পেয়েছে, ফার্স্ট আর সেকেন্ড প্রায়োরিটির মধ্যে এগ্রিকালচার সেক্টর আছে। কিন্তু আমরা যদি দেখি যে ফুড সেফটি নিয়ে আসলে স্পেসিফিক্যালি কোনো জায়গায় আছে কিনা, সেখানে দেখবো যে বায়োপেস্টিসাইড এমন একটা জায়গা যেখানে আসলে ব্যবসা মাত্রই শুরু, কোনো সুযোগের মানে ব্যবসা করার মতো তেমন সুযোগ নাই। সেখানে এটার ট্যাক্স রেট ছিল 35%, যদিও তার থেকে অবশ্যই কিছু কমিয়ে 30.5% এখন করা হয়েছে। এটা আসলে 0% হওয়া উচিত।
আমরা বায়োপেস্টিসাইডকে যদি প্রমোট করি, এটা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য সেটা করা যাবে। আমি আসলে অন্য কথা অনেক বলে ফেললাম, আমরা কি কাজ করছি সেটা আসলে সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসলে এখানে নিরাপদ খাদ্য ভ্যালু চেইন নিয়েও কাজ করেছি। আমরা দেখেছি কোন কোন জায়গায় কাজ করা যায়। সিড নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি আসলে উৎপাদন পর্যায়ে একটা সময় আমরা দেখেছি যে আমরা সবাই জানি কিভাবে অতিরিক্ত পেস্টিসাইড কেমিক্যাল ইউজ করা হচ্ছিল, কারণ আমাদের তখন লক্ষ্য শুধুই ছিল উৎপাদনশীলতা, আমরা কিভাবে আমাদের প্রোডাকশনকে শুধু বাড়াবো। আমরা চিন্তা করিনি, আমরা শুধুমাত্র পেস্টিসাইডের এক্সেসিভ ইউজ করে গেছি যে আমার প্রোডাকশনটাকে যত বেশি বাড়ানো যায়। কিন্তু এটা করতে গিয়ে আমরা কি করেছি যে পেস্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, আরো বেশি ইউজ করতে হচ্ছে, তারপরে ওটা কাজ হচ্ছে না, ককটেল ইউজ করতে হচ্ছে, এইভাবে এত বেশি আমাদেরকে ইউজ করতে হচ্ছে, তা আমাদের ফার্মাররা একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ে গেছে। এখানে আসলে আমাদের কাজ করার স্কোপ অনেক। তো আমরা আসলে উৎপাদন পর্যায়ে বায়োপেস্টিসাইড নিয়ে কাজ শুরু করেছি, যেখানে একটু আগেই স্যার বললেন যে আইপিএম এই মুহূর্তে হয়তো আমরা শতভাগ বায়োপেস্টিসাইড দিয়ে কাজ করতে পারবো না, কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের শতভাগ বায়োপেস্টিসাইড দিয়ে কাজ করার সুযোগও চলে এসেছে। যেমন সবজি ক্ষেত্রে যেগুলো আমরা সরাসরি ভোগ করছি, সেগুলা পেস্টিসাইডের রেসিডুয়াল এফেক্ট অনেক বেশি, সেগুলাতে আমরা যদি বায়োপেস্টিসাইডে যাই, যেখানে যতটুকু কম ব্যবহার করা যায় সেভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু আসলে নিরাপদ খাদ্য অনেকটাই নিশ্চিত করা সম্ভব। মানুষ এখন অনেক সচেতন হয়েছে, মানুষ এটাকে বেশি মূল্য দিয়ে হলেও চায়। কিন্তু আমি এটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে এখানে আসলে বেশি মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বায়োপেস্টিসাইডে খরচ যে খুব বেশি হচ্ছে তা না, বরং এফিসিয়েন্সি ভালো পাওয়া যাচ্ছে, এতে তার উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল হিসাব করে দেখিয়ে দিলে ফার্মার বুঝতে পারবে যে এটা তার আসলে বেনিফিটই হচ্ছে। কিন্তু এত বড় একটা বিশাল কাজ, এটা করতে গেলে সব লেভেলের সহযোগিতা দরকার। তো এই জায়গাগুলোতে আসলে গভর্নমেন্ট লেভেল থেকে কাজ করতে হবে, কে কাজ করতে হবে, এক্সটেনশনকে কাজ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করাটা এখানটায় সবচেয়ে বড় কাজ। আমরা যে কাজগুলা করছি, আমরা যে সেক্টর গুলাতে এই মুহূর্তে কাজ করছি, যেমন সবজির বায়োপেস্টিসাইড আমাদের হাতে আছে, চা বাগানগুলোতে আমরা কাজ করছি, ইক্ষু বা আখে কাজ করছি, তুলা, ফল, তারপর ভুট্টার আমাদের কিছু বায়োপেস্টিসাইড এসেছে। এখন অনেকগুলা বায়োপেস্টিসাইড আমাদের পাইপলাইনে আছে, আমরা অনেকেই আসলে গ্র্যাজুয়ালি নিশ্চিত করতে পারবো। আরো অনেক কোম্পানিও এগিয়ে আসছে, আমার ধারণা অনেকই বায়োপেস্টিসাইড আমরা রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে আসতে পারবো, যতটুকু কেমিক্যালকে কমিয়ে আনা যায় বায়োপেস্টিসাইডকে বাড়ানোর জন্য। এর জন্য আসলে কিছু পলিসি নেওয়া দরকার। আর নিরাপদ খাদ্যর অন্যান্য ভ্যালু চেইনের অন্যান্য জায়গাগুলোতে আমরা হয়তো আরেকদিন একটা সেশন করতে পারি, যেখানে ভ্যালু চেইনের প্রত্যেকটা জায়গা থেকে সবাই আসলে কোথায় কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাটা আসলে নিরাপদ অনিরাপদ হচ্ছে, কোন জায়গাটায় কাজ করা দরকার, এই পয়েন্টগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি। আর প্রোডাক্ট লাইন নিয়ে যদি কথা বলি, তাহলে এই মুহূর্তে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি, ফেরোমন ট্র্যাপ, এটা খুবই ভালো ফলাফল পাওয়া যাচ্ছে, বিশেষ করে ভেজিটেবল এবং ফলের ক্ষেত্রে। চা, তারপরে কটনেও পাওয়া যাচ্ছে। যারাই ব্যবহার করছে, ফার্মার নিজে টেলিফোন করছে, তার মানে সে এটা সুফল পাচ্ছে বলেই সে আসলে এটা চাচ্ছে। তারপরে আছে বায়ো ফাঙ্গিসাইড, বায়ো পেস্টিসাইড, মাইক্রোবিয়াল, তারপরে বায়ো কন্ট্রোল এজেন্ট, পোকা দিয়ে পোকাকে কন্ট্রোল করা। এগুলো তো আসলে নেচারে কোনোই হার্মফুল এফেক্ট হবে না, এটা শুধুমাত্র আমাদের ক্ষতিকর পোকাটাকেই মারার জন্য। এই জিনিসগুলোকে আসলে প্রমোট করা দরকার, এটার আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচুর কাজ করা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আসলে খুবই সংক্ষেপে আসলে অনেক সুন্দর কথা বলেছেন। আমাদের সঙ্গে প্রণব শাহ আছে। প্রণব শাহ কি শুনতে পাচ্ছে আমাদের কথা? প্রণব শাহ কি আছে এখনো? প্রণব শাহকে দেখছি না, মানে হয়তো হারাই গেছে আর কি। তো আমি ইয়েকে জিজ্ঞাসা করবো প্রণব শাহকে আবার ফেরত আনা যায় কিনা।
কিন্তু আসলে খুবই আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের যে আজকে যে আলোচনার বিষয়টা, একটা হলো খাদ্য নিরাপদতা, এবং সেই সাথে আমরা তার ভ্যালু চেইন নিয়েও কথা বলতে চাই। এখন এই যে যে ভ্যালু চেইনের কতগুলো ইস্যু আসলে, যদিও আমাদের ফৌজিয়া ম্যাডাম বলেছেন যে একদিন ওটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করা দরকার। আসলে খুবই ভালো প্রস্তাব। আমরা শুধু ভ্যালু চেইনটা নিয়েই কথা বলবো, কিন্তু আজকে আমাদের সামগ্রিকভাবে বোঝার জন্য যে আমাদের এটা নিয়ে যতটুকু পারি ততটুকু আলোচনা করতে। প্রণব স্যার, শোনা যাচ্ছে আমাদের কথা? প্রণব প্রণব এখনো শুনতে পাচ্ছে না। প্রণব না, কিছু টেকনোলজির লোকরে আমরা খুঁজে পাচ্ছি না। এটা একটা খুবই মানে দুর্ভাগ্য ব্যাপার। আমি আবার একটু, প্রণব শোনা যাচ্ছে? হ্যালো, আমি এত দূর দেশ থেকে বলতেছি, অন্যরা শুনতে পাচ্ছে, আর প্রণব ওখান থেকে কম্পিউটারের কাছে থেকে শুনতে পাচ্ছে না। থেকে কি লাভ হচ্ছে তাহলে? আমাদের সঙ্গে নিজেও শুনতে পাচ্ছে না, তার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনারা সবাই জানেন প্রণব সাহা হলো ডিবিসি যে টিভি চ্যানেলের, তার যে নিউজ, ডিবিসি তে বেশিরভাগই ওটা শুধু নিউজ এরই চ্যানেল, এবং তার আসলে নিউজ চ্যানেলের পরিচালক মানেই হলো মূল মূল আসলে ওখানে কর্ণধার, মূল চ্যানেলের। কিন্তু দুর্ভাগ্য, কালকে অল্প একটু শুনতে পেয়েছি, আজকেও শুনতে পাচ্ছি না। আমি আবার একটু মঞ্জুর রহমানের কাছে যেতে চাই। এই যে ভ্যালু চেইনের কথাটা যদিও বিস্তারিত যাচ্ছে না, কিন্তু আমাদের, আপনি গোড়ার থেকে শেষ পর্যন্ত যে উৎপাদন থেকে আরম্ভ করে তার তার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, এবং খাবার টেবিল পর্যন্ত আপনি বিভিন্ন পর্যায়ের কথা বলেছেন। এই সমস্ত জায়গাতে আমরা কোথায় কি করতে পারি, বিশেষ করে উৎপাদন পর্যায়ে কি করতে পারি, কিছুটা ফল দিয়ে ম্যাডাম বলেছেন। আপনার কোনো বক্তব্য আছে কিনা এ ব্যাপারে? আমি ফৌজিয়া ম্যাডামের সাথে একমত। আমি যখন ডিএ তে কাজ করতাম, বিশেষ করে প্ল্যান্ট প্রোটেকশনে, তখন এই বায়োপেস্টিসাইডের কোনো প্রোটোকল কিন্তু ছিল না, এবং ওনাদের প্রোডাক্ট না, শুধু আরো একটা কোম্পানির প্রোডাক্ট, আমি এখন আর নাম মনে নাই, যাই হোক, এইটা মানে প্রোটোকলকে ভেঙে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা ইউনিভার্সিটিতে, ওনাদের খরচ অবশ্য, যেহেতু আমাদের ছিল না, বাজেটটা ছিল না, সেইভাবে করে কিন্তু আমরা প্রথম ওনাদেরকে বায়োপেস্টিসাইডকে আরো বেশি, মানে যাতে রেজিস্ট্রেশন হয়, এটাকে পরে আস্তে ধীরে এটাকে আরো একটু সহজ অবস্থায় আমরা করে নিয়ে আসছি। আমি যখন ওইখানে এডিশনাল ডাইরেক্টর হিসেবে কাজ করেছি, এবং যে সময়টুকু দেওয়া দরকার তার চেয়ে কম সময়ে কিন্তু আমি এখানে প্রস্তাবটা করেছিলাম, এবং আমার শেষ সময়ে আমি এটা 1 বছরে করে নিয়েছিলাম। যদি ফৌজিয়া ম্যাডাম এটা মনে করে, যদি মনে করে থাকেন, কাজে এই আমরা একটা ফেজ পার হয়েছি ওই সময়, মারাত্মক। আমি কিন্তু এই জায়গাটাকে আমি সহজ করার, আমি একা না, আমার টিম এই কাজটা করার জন্য খুব করছেন, মানে আমরা করছি। তখন আরেকজন লোককে আমি এই বিষয়ে ধন্যবাদ দিব। আমাদের পিঠাকে সভাপতি ছিলেন বিআরসির তৎকালীন চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ। উনি যথেষ্ট এই ব্যাপারে খুব পজিটিভ ছিলেন। তো যাই হোক, বায়োপেস্টিসাইডের বিষয়টা হলো যে কতগুলা ক্ষেত্রে এটা যুগান্তকারী। যেমন আমি চিন্তা করি, যদি আমি চিন্তা করি, তাহলে এইটার কিন্তু যে কাজটা হয়েছে, এই কাজটাকে আমরা খুবই খুবই একটা ভালো কাজ হিসেবে দেখতেছি, এবং এটা যদি আমরা কমিউনিটি বেস যদি প্রয়োগ করতে পারি, সেইখানে কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড ফ্রুট ফ্লাইয়ের জন্য আমার দিতে হয় না, এবং একইভাবে সাকিং পেস্টগুলোর জন্য বায়োপেস্টিসাইড, ভালো ভালো পেস্টিসাইড আছে। আমি যেটা বলতে যাচ্ছি, বায়োপেস্টিসাইডকে আমরা এনকারেজ করব, এবং এইটাকে আমরা আরো বেশি করে কাজ করব। পাশাপাশি যে জিনিসটা আমাদের করা দরকার, সেই দরকারটা হলো যে আমরা যে কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করতেছি, সেই কেমিক্যাল পেস্টিসাইডটাকে আমরা অবশ্যই যে এটার ফ্রিকোয়েন্সি কতবার করা হবে, কতদিন পরে করা হবে, এবং ফসল সংগ্রহের আগে কতদিন আগে এটা করতে হবে, এই বিষয়টাকে যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় এই প্রোডাকশন লেভেলে পেস্টিসাইডের বিষয়ে আমরা অনেকটা আগে আসবো।
এবং আপনারা সবাই জানেন এবং আপনি খুশি হবেন যে এই বিষয়টা কিন্তু বাংলাদেশে এখন অনেকটাই এগিয়ে আসছে। আজকে যদি আমি ঈশ্বরদের কথা চিন্তা করি, যেখানে ট্রেন যখন যাইতো মুলাডলি থেকে এই পাঁচটাতে, যখন সিমের আবাদ হতো, সিমের মৌসুম, তখন পেস্টিসাইডের গন্ধে ট্রেনের লোকজনের নাকে রুমাল চাপা দিতে হতো। এবং যদি আপনি গাড়ি নিয়ে যেতেন, আপনার নিশ্চয়ই সারা অভিজ্ঞতা আছে ওইখানে মুলাডলির ওই পাঁচটায়, তো আপনাকে নাকে রুমাল দিতে হতো। আর আজকে যদি আজকে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনাকে রুমাল দিতে হয় না, একটা মিষ্টি গন্ধ ফুলের কিন্তু কিছুটা আপনি হলেও পাবেন। তার মানে জি কি কারণে? এই কারণটা হলো যে পেস্টিসাইড ব্যবহার প্র্যাকটিসটা কিন্তু ফার্মার্স ইতিমধ্যে বুঝে ফেলছে, যে এটা কতদিন পরে দিতে হবে, কিভাবে দিতে হবে, এখানে বায়োপেস্টিসাইডের কতটুকু ভূমিকা আছে, আর আপনার রাসায়নিক কীটনাশকের কতটুকু ভূমিকা আছে। এই যে বিষয়গুলো সচেতনতা, এটা কিন্তু অনেকটাই আমাদের কৃষক লেভেলে বেড়ে গেছে। এবং এই উদাহরণটা শুধু আমি এই জন্য দিলাম যে ওই জায়গাটা ছিল উৎকট গন্ধের একটা জায়গা, কিন্তু এখন আর ওই বিষয় নেই। একইভাবে আপনি বেগুন চাষ বলেন, একইভাবে আমের কথা বলেন, আমরা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারছি। কাজেই এই বিষয়টা কিন্তু দিন দিন ভালোর দিকে যাচ্ছে। আমি বলবো না যে আমরা সেই তিমিরে পড়ে আছি। আমি আশাবাদী মানুষ। আমি কিন্তু আশা করছি যে বায়োপেস্টিসাইড এবং কেমিক্যাল পেস্টিসাইডের সম্মিলনে আমাদের একটা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য আমরা উৎপাদন করতেই পারবো। এবং আরেকটা ইনফরমেশন আমি স্যার আপনাকে দিচ্ছি, আপনার মাধ্যমে সকল শ্রোতাকে জানাচ্ছি, যে যেটা হলো যে আমাদের কিন্তু আস্তে আস্তে যেগুলো ডার্টি রেজাল্ট অনেক আগে আমরা নিষিদ্ধ করছি, এছাড়া যেগুলো কার্সিনোজেনিয়াস যেগুলো আছে, যেগুলো ক্যান্সারের জন্য আছে, সেগুলো কিন্তু ব্যান্ডের দিকে চলে যাচ্ছে। কাজেই শুধুমাত্র সফট কেমিক্যাল পেস্টিসাইড কিন্তু ব্যবহার হবে, যেটাকে WHO গ্রিন লেভেল দিচ্ছে, সেইটাই শুধু কিন্তু এখন আস্তে আস্তে ব্যবহার হবে। কাজে এই সাইডটা কিন্তু কাজ হচ্ছে, এটা কাজ হচ্ছে। কিন্তু এই যে মানে আপনি একটা সুখবর দিয়েছেন যে মুলাডুলি যে সিমের যে গেলে ওখানে এখন আর সেই গন্ধ থাকছে না। বায়োপেস্টিসাইডের কথা বলছেন, এবং পেস্টিসাইডের যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের যে বিষয়গুলো রয়ে গেছে, আপনি অ্যাপ্লিকেশন করলে প্রত্যেকটা পেস্টিসাইডের একটা সেফ পিরিয়ড আছে, যে কোনটা অ্যাপ্লিকেশনের 3 দিন পরে হারভেস্ট করতে হবে, অন্তত পক্ষে 7 দিন পরে হারভেস্ট করতে হবে, এগুলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এগুলো ঠিক মতো মানছি না। আর সেই সাথে বায়োপেস্টিসাইডের কথা যথেষ্ট বলেছেন। আমরা এই যে খাদ্যের উৎপাদনেই তো আসলে মেজর সমস্যাটা ঘটে যাচ্ছে। তো এই যে উৎপাদনে যাতে করে হার্মফুল পেস্টিসাইড যেগুলো আছে, ক্ষতিকারক যে সমস্ত পেস্টিসাইড আছে, বিষ আছে বা কীটনাশক আছে, সেগুলো প্রয়োগ না করে আমরা যদি পেস্টিসাইডে যেতে চাই এবং এই উৎপাদন প্রক্রিয়াটাকে যদি আমরা আরো স্বাস্থ্যসম্মত করতে চাই, তাহলে আমাদের কি করা দরকার? এই জায়গাটায় ভ্যালু চেনে ফৌজিয়া ম্যাডাম আমাদের প্রণব সাহেবকে পাওয়া যায় নাই না এখনো, মাঝখানে কথা শুনেছিলাম। আমরা আমাদের একজন মুখ্য আলোচক সে হারায় যাচ্ছে, আসলে তাকে ঠিক মতো খুঁজে পাচ্ছি। তো যাই হোক আর কি, আপনাদের দুজনের কাছেই প্রশ্ন যে আমরা কি করা উচিত, সরকারের কি করা উচিত, আমাদের সবারই কি করা উচিত, যে যাতে করে আমরা বায়োপেস্টিসাইড যদি কৃষক দিতে চায় সেটা আসলে কি করে পাওয়া যেতে পারে, এবং বায়োপেস্টিসাইড আমাদের জন্য আছে কিনা, যদি চাইলেই সব পোকামাকড়ের জন্য আছে কিনা, না থাকলে সেটাই কি করে এনশিওর করতে পারি, অথবা আমাদের উৎপাদন প্রক্রিয়ার যে জ্ঞান দরকার সেই জ্ঞানগুলো যদি থেকে থাকে সেটা কৃষকের কাছে পৌঁছানো বা উৎপাদনকারীর কাছে পৌঁছানো, আর যদি না থেকে থাকে সেটা আরো কি করে পেতে পারি, এই ব্যাপারে আপনাদের দুজনের কাছে একটু আরো শুনতে চাই। যদিও ওই যে ম্যাডাম বলেছেন যে কমিউনিটি এটা ট্যাক্স ইনক্রিজ করেছে, ট্যাক্স ইনক্রিজে প্রতিটা কি অসুবিধাটা কোথায়, সেগুলো নিয়ে একটু ফৌজিয়া ম্যাডাম আগে আপনাকে দিয়ে শুরু করে ফৌজিয়া আছে না? জি আছে, আমি লাস্ট কথাটা একটু বুঝতে পারিনি, আরেকবার যদি একটু। আমি বললাম যে আমরা বলেছি যে
আপনি নিজেও বলেছেন এবং মঞ্জুরুল হান্নানও বলেছেন যে বায়োপেস্টিসাইড আমাদের অনেকটা মানে স্বস্তির নিঃশ্বাস দেয়, সেটা কোনো ক্ষতিকারক নয়, বোধ পেস্টিসাইড এবং প্রকৃতির উপরেও কোনো তার ক্ষতি নাই। কিন্তু আমাদের যে সমস্ত ইনঅর্গানিক কেমিক্যাল বেসড যে সমস্ত পেস্টিসাইড আছে, ক্ষতিকারক কীটনাশক আছে, সেই সমস্ত গুলাতে এগুলো ক্ষতি করে। এবং মঞ্জুরুল হান্নানের সবাই সেটা বলেছেন, উৎপাদনের প্রবলেম হয়ে আসছে। তো আমরা তাহলে এইগুলো বাজারে পাচ্ছি না কেন? পেতে গেলে কি করতে হবে? এনাফ আছে, জ্ঞানী আছে কিনা আমাদের উৎপাদন পর্যায়ে, এবং উনি যে বলছেন যে স্পেস সময় অ্যাপ্লিকেশনের পরের থেকে 5 দিন 7 দিন 10 দিন অপেক্ষা করে হারভেস্ট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমাদের কোথায় ঘাটতি আছে, কি করলে আমরা এটাকে আরো জোরদার করতে পারি এবং সমস্ত কৃষককেই আমরা আস্তে আস্তে এটা পৌঁছাতে পারি, কি করা দরকার? আসলে প্রথম কাজ হচ্ছে সচেতনতা। এখন কিন্তু মানে একেবারে মাঠ পর্যায়ে সেভাবে সচেতনতা তৈরি হয়নি। কৃষক কিন্তু এখনো প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে অতটা জানে না। এখন একটা দুইটা কোম্পানির পক্ষে আসলে সারা বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ে এই সচেতনতা তৈরি করাটা আসলেই একটু কঠিন। আমাদের প্রথম রেজিস্ট্রেশন আমরা 2টা প্রোডাক্টের জন্য পেয়েছি, তো সেটা 2012 সনে। তারপর থেকে আমরা এক্সটেন্সিভলি কাজ করে যাচ্ছি, ফার্মার ট্রেনিং, রিটেলার ট্রেনিং, প্রত্যেকটা প্রোডাক্ট যখনই নতুন একটা প্রোডাক্ট আসে, প্রোডাক্টটার অ্যাপ্লিকেশন মোড, এটা কিভাবে কাজ করবে, এইভাবে আমরা মানে প্রত্যেকটা পর্যায়ে ফার্মার থেকে ধরে রিটেলার, ডিলার সবাইকে তো আমার প্রোডাক্টটা সম্পর্কে জানাতে হবে। কেমিক্যালের যেমন সহজ একটা পথ আছে, সে স্প্রে করে দিল, কিন্তু ফেরোমনটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে পানি রাখতে হবে, কিভাবে কয়দিন তাকে রাখতে হবে, বায়োপেস্টিসাইডটাকে কিভাবে, এটা ঠিক সহজ মানে একই রকমের পদ্ধতি না, একটু ভিন্ন পদ্ধতি। একবার শিখে গেলে সে হয়তো এটা তখন জানবে। আমাদের রিটেলের সংখ্যা খুব কম ছিল, যেহেতু আমাদের প্রোডাক্ট সংখ্যা কম ছিল। এখন আস্তে আস্তে প্রোডাক্ট সংখ্যা বাড়ছে। কিছু ভেজিটেবলের ক্ষেত্রে আমাদের একেবারে সব মানে একেবারে সোয়িং থেকে শেষ পর্যন্ত সব সম্পূর্ণ কন্ট্রোল করার মতন বায়োপেস্টিসাইড আমাদের হাতে অলরেডি আছে, কিন্তু সেই খবরটা আমরা মাঠ পর্যায়ে সবার কাছে এখনো পৌঁছে দিতে পারছি না। এখানে মিডিয়ার, আমি জানি না সাহেব শুনতে পাচ্ছেন কিনা, ওনাদেরও আসলে এখানে কিছু অবদান রাখতে হবে। ফার্মার, কৃষক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে এই মেসেজটা পৌঁছে দেয়া যে বায়োপেস্টিসাইডটার বেনিফিটটা কি, ফার্মার যে কমার্শিয়ালিও বেনিফিটেড হবে এটা ব্যবহার করে, তার পারিপার্শ্বিক ভাবে সে বেনিফিটেড হবে, তার পরিবারের জন্য, তার নিজের স্বাস্থ্যের জন্য, সব দিক থেকে যে সে বেনিফিটেড হবে, এই খবরটা আসলে পৌঁছে দেওয়া দরকার। আর এই প্রোডাক্টের ক্ষেত্রে বায়োপেস্টিসাইডের সম্পূর্ণ সবগুলা পোকার জন্য হয়তো না থাকে, সেখানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টকেই আমরা সাজেস্ট করি, যেখানে আমাদের অ্যাপ্রোচটাই আসলে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, যে আমরা বলবো ঠিক যখন প্রয়োজন ঠিক তখনই যেন সে স্প্রে করে। একেবারে শুরুতেই একটা স্প্রে করে দিলাম সারা বাগান জুড়ে, আমি আমার বেনিফিশিয়ারি সব ইনসেক্ট গুলোকে মেরে ফেললাম, এটা নেচারটাকে ইমব্যালেন্স করে দিচ্ছে। আসলে এটা আরো বেশি পোকা প্রাদুর্ভাব তৈরি করার সুযোগ করে দিচ্ছে। এই ট্রেনিং গুলা ফার্মারদেরকে পোকার ম্যানেজমেন্টটা শেখানো, এটা একটা বড় কাজ, যেটা আমরা আমাদের প্রোডাক্টের পাশাপাশি এই ম্যানেজমেন্টটা আমরা তাদেরকে শিখাচ্ছি। আমরা হাটে বাজারে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় 5 লাখের মতো ফার্মারকে আমরা ডিরেক্টলি ইনডাইরেক্টলি ট্রেনিং দিয়েছি। কিন্তু এটা অনেক বড় কাজ, সবাইকে মিলে করতে হবে। ডিএই এখানে একটা বড় অবদান রাখতে পারে, তাদের যেহেতু বিশাল একটা নেটওয়ার্ক। আমরা আসলে কথা বলছি, এখন দেখা যাক আমরা আমাদের থ্রুতে যদি এই কাজটাকে আর একটু সহজতর করতে পারি, তাহলে ফার্মার আসলে এটা থেকে অনেক বেনিফিট হবে। আচ্ছা, কিন্তু একটা জিনিস যে আপনি বলেছেন যে মানে বায়োপেস্টিসাইডের কথাটায়, যে আমাদের কি এনাফ সমস্ত ক্রপ সাইকেলের জন্য, সমস্ত ফসলের জন্য সব জায়গায় কি আমাদের বায়োপেস্টিসাইড এনাফ আছে? আমি একদম সব ক্রপের কথা বলবো না, কিন্তু গোট ফ্যামিলি যেমন মিষ্টি কুমড়া, লাউ, করলা,
অনেক বেশিরভাগ টমেটো অনেকগুলো প্রোডাক্টের জন্যই আমাদের সম্পূর্ণ প্যাকেজ আছে, যে কোনো কেমিক্যাল ব্যবহার করার প্রয়োজন হবে না, শুধু বায়োপেস্টিসাইড দিয়ে পুরো সম্পূর্ণ সম্ভব। টমেটোর জন্য, টমেটো সিম এগুলোর জি জন্য, জি এগুলোর জি জন্য আচ্ছা, জি জি। মানে একটা আসার খবর, এটা একটা ভালো মরিচের জন্য আছে, মরিচের জন্য ভালো আছে। বলছেন। কিন্তু আপনি আমাদের কনসেপ্টটা এরকম, একেবারে সিড থেকে ধরে হারভেস্টিং পর্যন্ত ফার্মারকে টোটাল মানে ট্রেনিং দেওয়া, সলিউশন দেওয়া, টোটাল বোঝানো, যেন সে আসল আউটপুট নিতে পারে এবং বুঝতে পারে যে বায়োপেস্টিসাইডের বেনিফিট কোনো একটা কারণে যেন ড্যামেজটা হয়ে না যায়। কারো কারো মোবাইল ফোন মনে হয় কাছে আছে, এই জন্য মানে অন আছে, মানে ভলিউমটা কমাই দিলে হয়, যে কারণে মোবাইল ফোনের ভলিউমটা কমাই রাখলেই হবে, অন থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, আমি আমি যেটা আলাপ করতে চাচ্ছিলাম, এই প্রণব সাহা শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই তো আমরা সবাই, আনোয়ার ফারুক সাহেবকে অনেক ধন্যবাদ আসার জন্য। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রণব সাহা তখন কি শোনা গেছে আমাদের আলোচনাগুলা? আমি কিছু কিছু শুনতে পাচ্ছি, ডিসরাপশন ছিল। খুবই সিরিয়াস ডিসরাপশন। যাই হোক, আমি একটু ফৌজিয়া ম্যাডামের কাছে এই কথাটা শুনে আসতেছি, প্রণব সাহেবের কাছে এবং আনোয়ার ফারুক সাহেবের কাছে, যে আমরা যে আসলে বায়োপেস্টিসাইড একটা সুখবর, এবং ট্রাইকোডার্মার কথা বলা হয়েছে, এই সমস্ত জিনিসগুলো সুখবর, কিন্তু আমরা কৃষক কি সারা বাংলাদেশের সব জায়গায়, যে কোনো জায়গায় কৃষক কি যে কোনো জায়গায় গেলে কিনতে পারে? এত বেশি ডিলার আমাদের নাই। আমাদের আসলে হটলাইন সার্ভিস আছে, যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন করলে আমরা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু আমরা সমস্ত জেলা পর্যায়ে আমাদের ডিলার আছে, রিটেলার আছে, যে কেউ আমাদেরকে যোগাযোগ করলে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। কিন্তু কিন্তু এটা একটা ভালো খবর, কিন্তু সব জায়গায় সবসময় কৃষকের পক্ষে সম্ভব হয় না। কারো যখন ক্ষেতের মধ্যে পোকা লেগে যায়, তখন তার মাথা খারাপ হয়ে যায়, তখন সে তাড়াতাড়ি ডিলার। কিন্তু আমরা বাড়াচ্ছি, আমাদের প্রতি বছরই টার্গেট আছে অ্যাটলিস্ট মানে প্রচুর পরিমাণে ডিলার বাড়ানো। এটা একটা টার্গেট দেয়াই আছে সেলস টিমকে, যে প্রতি বছরই একটা পার্টিকুলার লেভেলের ডিলার বাড়াতে হবে। কিন্তু আপনি এতদিন সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা এই দিকটায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু আপনি একটা কথা বলেছেন, এটা কোনো এক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয়ত কথা হলো, আমি এখনো বিশ্বাসই করি যে কৃষকের অল্টারনেটিভও দরকার আছে। শুধু আপনি একা মানে ইসমাইলি অ্যাগ্রোর প্রোডাক্টের উপরে মানুষ নির্ভরশীল থাকবে, সেটাও ঠিক নয়, তার বিকল্প। সেটা ঠিক না, আর একা আসলে করা সম্ভব না, এটা অন্যদেরকেও এগিয়ে আসতে হবে। আমার একটা ধারণা যে এই নিরাপদ খাদ্যের, বিশেষ করে ফসলের জন্য, অন্যান্যটার পরে আমরা আলোচনায় হয়তো আজকে আনতে পারবো না, যে ফসলের নিরাপদ উৎপাদনের জন্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কের শব্দটা ব্যবহার করি আমরা, উৎপাদন পূর্বের যে সংযোগগুলা, বিশেষ করে জ্ঞান, এটা নিরাপদ করার জন্য যথেষ্ট জ্ঞান কৃষকের থাকা দরকার, এবং এই জ্ঞানকে কমার্শিয়ালাইজ করার জন্য আপনারা যে উৎপাদন করতেছেন বিভিন্ন প্রোডাক্ট, সেই ধরনের এগুলা থাকা দরকার। সেগুলোর বিপণন ব্যবস্থা, সেগুলোরও যে আমার ভ্যালু চেন, সাপ্লাই চেন ঠিক থাকা দরকার, যাতে কৃষক ডিলারের কাছে গেলেই ইস্পানিরটা না পেলেও আর এক কোম্পানিরটা পেতে পারে। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটা বড় রকমের ঘাটতি আছে। যে একদিকে আপনি বলছেন যে এটা যেটা এখন হাঁটি হাঁটি পাপা করে শুরু করছে, তখনই 5% ট্যাক্স বসায় দেওয়া হয়েছে, এটাকে উল্টায় 5% ভর্তুকি না দিয়ে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে 2.5%, যাই হোক আর কি, আমার কাছে মানে উল্টায় ভর্তুকি দেওয়া উচিত মানুষকে এনকারেজ করার জন্য। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এটা উন্নয়নের জন্য, গবেষণাতে জ্ঞান অর্জন করার জন্য, উদ্ভাবনের জন্য, দেশীয় জ্ঞান উদ্ভাবনের জন্য গবেষণাকে আরো স্ট্রেংথেন করা দরকার, সেটা পাবলিক সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টরে হোক। আর সেই সাথে এটার বিপণন ব্যবস্থা, এটার কমার্শিয়ালাইজেশন, উৎপাদন, আরো বেশি কোম্পানি যাতে উৎপাদন করতে পারে, বিনিয়োগ করতে পারে উৎপাদনের জন্য, তার বিপণনের ব্যবস্থা, সবকিছুতে আসলে একটা ওইগুলোর উৎপাদনের ব্যবস্থা করা দরকার। এই ব্যাপারে মানে আমাদের একটা যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। আমার মনে হয় সরকারের উচিত এই জায়গাটায় এনকারেজ করা, এন্টারপ্রেনারশিপ এনকারেজ করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার, এবং ইনভেস্ট করা দরকার রিসার্চের জন্য। এই ব্যাপারে আপনাদের কি অভিমত? আমি আগে প্রণব শাহের কাছে যাই, যে প্রণব শাহ
গোটা ব্যাপারটা নিয়ে এবং ক্লাস শেষে আমি যে প্রশ্নটা করছি এটা নিয়ে আপনার কি বক্তব্য? প্রথমত ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন, আমাদের ফজিয়া আসাম আছেন, এবং মঞ্জুরুর রহমানের কথাও কিছুটা আমি শুনেছি। আপনি যেটি বললেন, আসলে এটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ, যে কৃষক কোত্থেকে এটা জানবে, কৃষক কখন কি ব্যবহার করবে, এটা কে তাকে সাহায্য করবে। আমরা গতকাল আলোচনা করছিলাম, কৃষি বিপণন অধিদপ্তরকে আমি বলছিলাম যে কৃষক যেন বাণিজ্যিক কৃষক হতে পারে, সেটার জন্য তারা নীতি সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। আমি একটু শুরু করতে চাই, আমি বলতে চাই এইভাবে যে এখন আমি এবার প্রথমে গোপালভোগ, তারপরে হিমসাগর, তারপরে ল্যাংড়া আসবে, এই হলো সিরিয়াল আমের। আমরা এই ফাঁকে একটা লক্ষণভোগ আম পেয়েছি এবার। আমি দেখলাম যে হিমসাগর থেকে লক্ষণভোগ এবার বেশি টেস্ট লাগছে বা বেশি স্বাদ লাগছে। তা আমরা যখন রাজশাহীতে যোগাযোগ করলাম, তো বললো যে এটা পরিপক্ক অবস্থায় নামানো হয়েছে, এবং যে বৃষ্টি হয়েছে তার যতদিন পরে এটি নামানো হয়েছে, সেই জন্য এবার লক্ষণভোগের স্বাদটা অনেক বেশি। তার মানে ঠিক সময় ঠিক কাজটি করা হয়েছে। জয়নুল আবেদিন যেটি জানতে চাচ্ছেন বা আমরা যেটা আলোচনা করতে চাই, যে এই যে বায়ো পেস্টিসাইড বলা হচ্ছে বা নতুন যে সমস্ত কেমিক্যাল আসছে, সেটি কখন কি পরিমাণে কোন সময় দিলে সেটি যথাযথ উপকার হবে, এবং আমরা এই রাসায়নিক যুক্ত যে নেতিবাচক দিক আছে, সেটা আমরা সবজি হোক বা আমাদের অন্য কোনো খাদ্য শস্যদানা হোক বা অন্য কোনো মশলা হোক, যেটি আমরা উৎপাদন করি না কেন, এই জায়গাগুলোকে তথ্যের একটা বড় ঘাটতি আছে বলে আমাদের মনে হয়। এবং ব্যবহার কখন কৃষক করবে, তার কাছে এই নলেজটা ঠিক সময়ে পৌঁছায় না, বা উনি জানলেও হাতের কাছে সেই সময় সেই বায়ো পেস্টিসাইডটাই বলেন বা কোনো জৈব সারই বলেন বা কোনো অন্য কোনো রাসায়নিক পদার্থই বলেন, কৃষক হয়তো সেই সময় সেটি পান না। এই কাজটি কে করবে, এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমরা ডক্টর জয়নুল আবেদিনের কাছে, আনোয়ার ফারুকের কাছে শিখেছি যে প্লট টু প্লেট, মানে ক্ষেত থেকে পাতে, মানে ক্ষেত থেকে পাত, এই যে সম্পূর্ণ জায়গাটি কে দেখবে, কৃষক তো উৎপাদনের জায়গাটি, সে কখন কি ব্যবহার করলে ভালো ফল আমি পাবো খাওয়ার সময়, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কৃষক যখন তার শস্যটি, তার সবজিটি চাষের জন্য উপযোগী করে খেতে বুনলেন, আর যখন সেটি হারভেস্টিং করলেন বা নামালেন, তারপরে যখন এটি আমার কাছে এসে পৌঁছলো, এই যে বিরাট একটি চেইনের জায়গা, এটার কখন কি করতে হবে, এই জ্ঞান, এই তথ্য, এই প্রয়োজনীয় চাহিদা মোতাবেক জিনিসটি কখন কৃষকের কাছে কিভাবে পৌঁছবে, এই বড় চ্যালেঞ্জের জায়গাটা আমাদের একটি ঘাটতি আছে বলে আমার মনে হয়। আপনি জানেন যে আমরা 2013 সালে নিরাপদ আইন পেয়েছি, নিরাপদ খাদ্য আইন পেয়েছি। তারপরে বহু বছর লাগলো আমাদের এটি কর্তৃপক্ষ পেতে। এখন আমরা আলোচনা করছি যে এটি কে দিবে। এটি কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিবে? এটি কি আমাদের অন্য কোনো সংস্থা দিবে? এটি কি আমাদের যারা উৎপাদন করছেন, ডক্টর ফৌজিয়া যেমন বলছেন যে তারা কিছুটা এটি এখন উৎপাদন করছেন কৃষকদের জন্য, তারা পৌঁছতে চান, হাঁটি হাঁটি পা করে চলছে, এটা কি যারা বেসরকারি খাতে যারা এই সমস্ত পণ্য রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, তারা কি কৃষকের কাছে পৌঁছবেন? তাদের কি সেই মানে অবকাঠামোগত সেই জনবল, সেটি তারা ব্যবসার জন্য করবেন, কিন্তু ব্যবসার বাইরেও এটি অবশ্য ব্যবসাও হবে যদি কৃষক সেটি বেশি ব্যবহার করে, কৃষক যদি উপকার পায়, সেই উপকার যদি ভোক্তা পর্যায়ে আমি পাই, তাহলে তো কৃষক উৎসাহিত হবে, সেক্ষেত্রে তাদের ব্যবসাও হবে। আমি ট্যাক্সের বিষয়টি পরে বলবো, তবে আমি মনে করি এই জায়গাটি সঠিক তথ্য এবং সঠিক সময়ে সঠিক পণ্যটি, সঠিক রাসায়নিক বা বায়োকেমিস্ট্রি যেটি পেস্টিসাইড যেটি বললেন কেন, সেটি পাওয়া এবং সঠিকভাবে প্রয়োগ করার যে জ্ঞান কৃষকের বা চাষির বা উৎপাদনকারীর যে থাকা দরকার, এই জায়গাটা আমার একটা বড় ধরনের ঘাটতি বলে মনে হচ্ছে। আমরা যত বেশি নিরাপদ খাদ্য নিয়ে কথা বলছি, যত বেশি আমরা নিরাপদ খাদ্য আইন নিয়ে কথা বলি, যত বেশি আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে কথা বলি, তার থেকে উৎপাদন পর্যায়ে চাষির কাছে বা উৎপাদকের কাছে এই জ্ঞান ঠিকভাবে পৌঁছতে পারছে কিনা সেটি একটি। আরেকটি হলো, যিনি উৎপাদন করেন তিনি মনে করেন কিনা, সেটি ছোট কৃষক হতে পারে, সেটি বড় ফার্মারও হতে পারে, সেটি বাণিজ্যিক একটি সবজি বা ফল মানে খামারও হতে পারে, তারা কি মনে করেন কিনা যে এটি যদি আমি ব্যবহার করি তাহলে এটি আমাকে লাভ দিবে, মানে এটি পণ্যটি ভালো দামে বিক্রি হবে। আরেকটি হলো, এটা দিয়ে আমি একটি সামাজিক দায়িত্ব, এই ফল এই সবজি তো আমিও খাবো, সেই সচেতনতা আমরা তাদের মধ্যে উদ্বুদ্ধকরণ কাজটি করতে পারছি কিনা। আমরা জানি না যে এটা নিয়ে আমরা কে কাজ করবে, আমরা গণমাধ্যম কতটা ভূমিকা পালন করতে পারবো, আমাদের কাছে সেই তথ্য আসবে কিনা যে আমের জন্য কোন পেস্টিসাইড ব্যবহার করলে বা পেস্টিসাইডের বিকল্প কি ব্যবহার করবে, আমরা জানি না যে আলুতে কি ব্যবহার করবে, আমি জানি না যে বেগুনে বা তরমুজে কি ব্যবহার করলে আমার পর্যায়ে যখন আমি এটি পাবো আমার প্লেটে, তখন সেটি নিরাপদ থাকবে। আমি মনে করি এই তথ্য এবং মানুষের জানার যে জায়গাটি, সেটি যদি আমরা একটু অবাধ করতে পারি, সেই তথ্য দিয়ে মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে নিরাপদ খাদ্য পাওয়ার যে বিষয়টি, নিরাপদ খাদ্য উৎপাদনের যে বিষয়টি, সেই চ্যালেঞ্জটা হয়তো মোকাবেলা করা যাবে।
থ্যাংক ইউ সো মাচ। এই শেষের কথাটার উপরে খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনেই করি যে মানে প্রণব সাহার মুখ থেকে যখন আসছে, আমরা প্রণব সাহাকে প্রস্তাবই করতে চাই যে ডিবিসি নিউজ চ্যানেলে আমরা আশাই করি যে, যেহেতু এটা ডিবিসি একটা টিভি চ্যানেল, আমাদের আজকের আলোচনায় হয়তো সীমিত পরিসর রয়ে গেছে, কিন্তু ওনার চ্যানেলটার আরো বড় পরিসর রয়ে গেছে। এই সমস্ত জায়গাতে নিয়মিত আমরা একটা নিয়মিত ভাবে একটা নিরাপদ খাদ্য উৎপাদন প্রক্রিয়া এবং তার সমস্ত সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা প্রোগ্রাম করতে পারি। আশা করি যে প্রণব সাহা এটা এবং উনি বলেছেন এটা অবশ্যই। আমাদের আনোয়ার ফারুক সাহেব কি আছেন আমাদের সাথে? আমি দেখতে পাচ্ছি না আনোয়ার ফারুক সাহেবকে, কিন্তু যাই হোক, আমাদের এইখানে আমরা মানে খুবই সুন্দর কথা হয়েছে। উনি ট্যাক্সের কথাটা বলতে চেয়েছিলেন, বলেন নাই, হয়তো ভুলে গেছেন। আনোয়ার ফারুক সাহেব যদি আসছেন নাই, আপনি শুনতে পাচ্ছেন? জি আছি, আমি আছি। আচ্ছা, আপনি শেষ মুহূর্তে আসছেন যদিও, তবু আপনার কাছে শুনতে পাচ্ছি, ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। যে আমাদের আমরা ভ্যালু চেইন নিয়ে আজকে এন্টায়ার ভ্যালু চেইন নিয়ে কথা বলতেছি। প্লট টু প্লেট এই কথাটা আমরা ব্যবহার করে থাকি, সেটা ভ্যালু চেইনের কথা বলছি, কিন্তু প্লটের আগেও আসলে আরেকটা সাপ্লাই চেইন রয়ে গেছে, বিশেষ করে প্রি প্রোডাকশন, যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলছি। আমরা উৎপাদনের কথা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু উৎপাদন পরবর্তী যে সমস্ত প্রক্রিয়াগুলায় আবার নিরাপত্তা হারায় ফেলে, সেগুলো নিয়ে কথা বলার যায় নাই। আপনি একজন প্রাক্তন কৃষি সচিব হিসেবে কি মনে করেন যে আমাদের এন্টায়ার এই প্রোডাকশন ভ্যালু চেইন এবং এই ভ্যালু চেইনের কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার, এবং সেইখানে সরকারেরই কি করণীয় বা আমাদের সবার কি করণীয়? এখানে একজন ইনপুট ধন্যবাদ। কি বলেন? না, আনোয়ার ফারুক কিন্তু সাবেক সচিব এবং বর্তমান কৃষক। বর্তমান কৃষক, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং উনি আবার কিন্তু ঠিক আছে, ফাউন্ডেশনেরও একজন মেম্বার আর কি। সেটাই, রাইট রাইট রাইট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়নুল আবদিন, এবং ধন্যবাদ আমার সহকর্মীদেরকে। আসলে এই বিসিএফে যোগদান করার কারণটাই কিন্তু আমার এটা, যে দীর্ঘদিন কৃষিতে কাজ করার পর আমার মনে হলো যে আমাদের এত উৎপাদন বাড়লো, কিন্তু আমরা নিরাপদ খাদ্যের যে চ্যালেঞ্জটা আমাদের এগ্রিকালচারে, সেটা কেন আমরা মিট করতে পারলাম না। সো আমি মনে করি যে নিরাপদ খাদ্য হওয়া দরকার। খাদ্যটা তখনই খাদ্য হবে যদি ইফ ইট ইজ সেফ, আর যদি সেফ না হয় এটাকে আমরা অখাদ্য বলি, কুখাদ্য বলি। সুতরাং আমরা মনে করি, যেটা প্রণব সহ এখনই বলতেছিলেন, যে এই যে ক্ষেত থেকে পাত, এটা দেখার দায়িত্ব কার? অবশ্যই সরকারের। আমি বলবো প্রথম কথাটা হলো সরকারের দেখার দায়িত্ব। মনিটরিংটা গভর্নমেন্টের বাইরে কেউ করা যাবে না। এখন মাঝখানে যারা কাজ করবেন, সে ব্যাকওয়ার্ড লিঙ্কেজই করুক, প্রোডাকশনে করুক, প্রসেসিংই করুক, প্যাকিংই করুক, ডিস্ট্রিবিউশনই করুক, ট্রান্সপোর্ট, এটা প্রাইভেট সেক্টর করবে, বাট মনিটরিংটা সরকারের করতে হবে। এর কোনো বিকল্প নাই, কারণ প্রাইভেট সেক্টর মনিটরিং করার মতো এখন আমাদের ওই স্টেজে প্রাইভেট সেক্টর আসে নাই। যখন আসবে, কম্পিটিটিভ মার্কেট হবে, তখন তারা মনিটর করবে অটোমেটিক্যালি, কিন্তু এখন আমাকে সরকারকে করতে হবে। এখন মূল বিষয়টা হলো, যেটা আমরা একটু আগে আমি ফৌজিয়ার কথা শুনতেছিলাম, যে ইস্পানি যে কাজটা করতেছে, আমি তো দেখেছি যে ইস্পানির র মেটেরিয়াল আমদানি করতে কয়েক বছর লেগেছে। সরকার পারমিশন দেয় না, পারমিশন দেয় তো তারা কি বলে, আমরা ইম্পোর্ট পারমিট পাই না, ইম্পোর্ট পারমিট পাই তো ল্যাব থেকে এটাকে ক্লিয়ারেন্স দেয় না। এই যে সমস্যাগুলো, আমাদের আগে সরকারের অ্যাটিটিউডটা, আমাদের মেন্টাল অ্যাটিটিউডটাও চেঞ্জ করতে হবে। যে আমরা যদি মনে করি, যেটা জয়নুল আবদিন সাহেব বলছিলেন যে আমাদের গবেষণা দরকার, যদি মনে করি যে ইফ বায়োপেস্টিসাইড ইজ সেফ এবং সাবস্টিটিউট করতে পারবে কেমিক্যালকে, তাহলে আমরা কেন এই কাজটাতে বিলম্ব করবো? কিভাবে তাহলে এন্টারপ্রেনিউরশিপ হবে কেমন করে? এত ইস্পানির মতো বড় কোম্পানি বলে আজকে 10 বছর যাবত এটার পিছনে পড়ে আছে, কিন্তু অন্য কোম্পানিরা তো অনেক আগে ফেলে চলে যেত। সুতরাং আমরা মনে করি প্রথমেই যে কাজটা করতে হবে, সরকারের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। আমরা এটাকে ঢালাও ভাবে মানুষকে সুযোগ দিতে হবে। যদি আমরা মনে করি সেফ, দেন মনিটর করতে হবে যে জিনিসটা, যে র মেটেরিয়াল গুলো আসবে, যেই প্রোডাক্টটা তৈরি হবে, সেটা সেফ করে সেটা দেখার কাজ, এবং সেটা এফেক্টিভ কিনা সেই কাজটা সরকারকে করতে হবে। দেন আমরা অ্যালাউ করতে পারি। 2 নম্বর বিষয়টা হলো যে আমরা মাত্র, যেমন ইস্পানিয়া তো বছরে 5 লাখ মানুষকে, 5 লাখ কৃষককে দিয়েছে, আমার তো 1.5 কোটি মানুষ। সুতরাং আমি কয় বছরে যাব, ততদিনে তো এর মেয়াদও শেষ হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে এটা ডিএই এবং প্রাইভেট সেক্টর মিলে জয়েন্টলি প্রোগ্রাম করতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো আইপিএম প্রজেক্ট করেছি, কিন্তু সমস্যা কি, আইপিএম যতদিন থাকে ততদিন প্র্যাকটিস থাকে, আইপিএম শেষ তো প্র্যাকটিস শেষ। এগুলো কেন সাস্টেন করে না? সুতরাং ওই যে প্রজেক্টগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে এগুলো সাস্টেনেবল করতে হবে, যাতে এই বায়োপেস্টিসাইডটা এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট আমরা বলছি, কিন্তু মাঠে এটা তো আপনার প্রজেক্ট দিয়ে হবে না, এটা দিয়ে এখন কোর প্রোগ্রাম হওয়া উচিত। আমরা মনে করি কোর অ্যাক্টিভিটিস, এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করতে গেলে আপনার এটা করতে হবে। সো ইট হ্যাজ টু বি এ কোর প্রোগ্রাম অফ ডিএই, যে আমরা বায়োপেস্টিসাইড প্রমোট করব। নিজেরা প্রোডাক্ট না করলে প্রাইভেট সেক্টর করবে, ডিএই মনিটর করবে, সরকার মনিটর করবে, প্ল্যান্ট প্রোটেকশন মনিটর করবে, আদার এজেন্সিস গুলো মনিটর করবে প্রোডাক্টগুলো, বাট
সুযোগটা করে দিতে হবে, ফার্মার্সের কাছে অ্যাভেলেবেল করতে হবে, এবং শুধু অ্যাভেলেবেল করলে হবে না, তার যে এফেক্টিভনেস আছে সেটা বোঝাইতে হবে। ওই আপনার দেখবেন যে সবসময় মেলা হলে, অনুষ্ঠান হলে শুধু বায়োপেস্টিসাইডের স্লাইড দেখাবে, ভিডিও দেখাবে, এটা দেখাই আমরা কৃষি শেষ। এটা কিন্তু দিস ইজ নট দ্য রিয়েল পিকচার। যেটা জনাব আব্দুল সাহেব বলছিলেন যে কৃষকের ক্ষেতে যখন পোকা লাগে তখন সে আশেপাশে যা পায় তা হাতড়ে ধরে। সুতরাং ওইটা তাকে অ্যাভেলেবেল করা এবং এটা যে কাজে লাগবে সেটা বোঝানো, এই কাজটা সরকারকে করতে হবে। এই ধরেন পপুলার করা কাজটা তো প্রাইভেট সেক্টর এত ইনভেস্টমেন্ট করে কতদিনে করবে, তার তো একটা লিমিটেশনস আছে। সুতরাং সরকারকে এখানে ঢালাওভাবে বিনিয়োগ করে প্রাইভেটের সাথে জয়েন্ট ভেঞ্চারে করে এই কাজগুলোকে যদি দ্রুত আগে নিতে পারি, তাহলেই কিন্তু আপনার একটা কাজ হবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। দেন আপনি আসেন প্রোডাকশন মনিটরিং করা, তারপর প্রসেসিং, তারপর প্যাকিং, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন, এই কাজগুলো সরকারের এজেন্সিগুলোতে মনিটর করতে হবে। যে আমরা স্ট্যান্ডার্ড ফিক্স করে দিতে হবে যে কি ধরনের ট্রান্সপোর্টে কি ধরনের পরিবহন যাবে, টমেটোর জন্য কি ধরনের ট্রান্সপোর্ট হবে, কি টেম্পারেচারে আসবে, শসার জন্য কোনটা হবে, শাকসবজির জন্য কোনটা হবে। এই স্ট্যান্ডার্ড যদি আমরা ফিক্সেশন করে না দেই, তাহলে তো আপনি এটাকে নিরাপদ কখনোই হবে না। আপনার এই লিঙ্কেজে কোথাও না কোথাও একটা জায়গায় ডিস্টার্ব হলে তবে সবটা শেষ। এখন আপনি মনে করেন যে আমি কৃষক বায়োপেস্টিসাইড দিয়ে উৎপাদন করলাম, খুবই হাইজেনিক করলাম, কিন্তু যখন আমি ওই বাজারে নেওয়ার সময় ডোবার পানিতে চুবা দিয়ে বাজারে নিয়ে গেলাম, ডোবার পানিতে ভিজিয়ে নিয়ে গেলাম, শেষ শেষ কিন্তু আমার পুরো প্রসেসটা শেষ। অথবা আমি দেখেছি যে কাউরান বাজার বলেন বা যাত্রাবাড়ির বাজারে, যে বাজারে আসছে পানি দরকার, ওই ময়লা পানিতেই ভিজে শাকটা নিয়ে বাজারে চলে গেল। কনজিউমার কিন্তু দেখলো না সে কোন পানিতে এটা ওয়াশ করে আছে, কিন্তু আমরা যে করছে সে কিন্তু বুঝতেছে। সুতরাং ওইখানে কিন্তু শেষ, আগের পুরো প্রসেসটাই কিন্তু ফেল করে গেল। সুতরাং আমরা মনে করি এই প্রত্যেকটা স্টেজেই কাজ আছে, এবং এই প্রত্যেকটা স্টেজের কাজগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচারটা সরকারকে করতে হবে। বা মার্কেটগুলোতে ক্লিন ওয়াটার, যেখানে বাজার আরো তো বসবে সেখানে ক্লিন ওয়াটার, হাইজিনিক ওয়াশরুমগুলো থাকা, প্যাকিং ফেসিলিটিস থাকা, টেম্পারেচার কন্ট্রোল করা, এনাফ স্পেস থাকা, প্রয়োজনে কুল চেম্বার থাকা, যাতে কুল ভ্যানে করে রাখা যায় এবং ভ্যানগুলো নেওয়া যাওয়া, এই পুরো প্রসেসটা কিন্তু আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। সুতরাং এই বিনিয়োগগুলো সরকারকে করতে হবে। প্রাইভেট সেক্টর শুধু ব্যবসা করবে, প্রসেসিং করবে, ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে, কোম্পানিগুলো ট্রান্সপোর্ট আনবে, এনে সে আড়তে দিয়ে দেবে। কিন্তু আড়তে যদি কেউ মনিটর না করে তাহলে তো হবে না, যে আড়তে কি পরিমাণ হাইজেনিক কন্ডিশন আছে এবং কিভাবে এগুলো লোডিং আনলোডিং হচ্ছে, কিভাবে কাস্টমার কাছে যাচ্ছে। তারপরে মনে করেন যে আমরা খুচরা বাজারগুলোতে কি ধরনের পানি ব্যবহার করছে। এখন যেমন খুচরা বাজারগুলোতে দেখবেন যে খুব সুন্দর আপনার ওয়াশার পানির লাইন দিয়ে দিয়েছে যাতে পরিষ্কার পানি পাওয়া যায়, কিন্তু সেটাকে আরো বেশি শক্ত করে মনিটর করতে হবে। আমি মনে করি যে টোটাল প্রসেসটাতে যদি একটি জায়গাতে কোথাও কোনো ব্যত্যয় হয় তাহলে কিন্তু আপনার টোটাল প্রসেসটাই ফেল করে গেল। সুতরাং প্রসেসটাকে মনিটর করবে সরকার, প্রাইভেট সেক্টরকে ব্যবসায়ী করবে, তাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ করে দিতে হবে, উৎসাহ করতে হবে, এবং একটা নতুন প্রোডাক্ট এই বায়োপেস্টিসাইডকে প্রমোট করতে গেলে সরকারকে একটা কোর কার্যক্রমে নিতে হবে। ওই আইপিএম প্রজেক্ট শেষ তো কি বলে আপনার এই বায়োপেস্টিসাইড শেষ, কেউ সব ভুলে গেছে, কেউ জানে না। ওই কৃষকের কাছে আমি গিয়ে দেখেছি, হ্যাঁ স্যার আমরা অনেক আগে করেছি, আর তো আসে না, ওরা বসে থাকে যে কবে আসবে। সুতরাং এটাকে কৃষকের কাছে ওই ডিমান্ড ওরিয়েন্টেড করতে হবে। কৃষক নিজের থেকে চাইতে হবে যে হ্যাঁ এটা গুড, আমরা দেখেছি, এইটাই চাই, এইটাই আমার দরকার। আমার কেমিক্যাল পেস্টিসাইডের একটা সুবিধা কি, দিলের সাথে সাথে একসাথে দেখে দেওয়ার সাথে সাথে ওই যে কোম্পানি গিয়ে দেখাবে যে দেখেন স্প্রে করেন পোকাটা মরে গেছে। সুতরাং এটার গুরুত্ব বেশি, যে কৃষকও তাড়াতাড়ি এটাই চায়। সুতরাং এর যে লং টার্ম বেনিফিটটা বায়োপেস্টিসাইডে বেশি হবে এটা কিন্তু কৃষককে বোঝাতে হবে। এই বোঝানোর দায়িত্ব কিন্তু ডিআই করবে, ইস্পাহানি কোম্পানির বা কোনো এক কোম্পানির পক্ষে সম্ভব না। আপনি আপনি আসলে খুব যথার্থ বলেছেন। আসলে টোটাল সিস্টেমটা মনিটর করা দরকার সরকার, এবং সরকারের দায়িত্ব রেগুলেটরি ফ্রেম এবং মনিটরিং এর দিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা, এবং সেই সাথে আমি প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা যাতে করে প্রাইভেট সেক্টর সেগুলাকে আসলে ইমপ্লিমেন্ট করতে পারে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আপনার সরকারের ব্যবসার মধ্যে না, সরকার যাবে হলো ব্যবসাকে বরঞ্চ উৎসাহিত করা যাতে প্রাইভেট সেক্টর ওখানে আসতে পারে এবং ইকোনমিতে জব ক্রিয়েশন হয় এবং ব্যবসায় সমগ্র জনগণ তার উপকৃত হয়। এবং সেই সাথে আরেকটা আমাদের যে যে এবারে একটা প্রসেস মনিটরিং এর কথা বলছে, এটা কোর অ্যাক্টিভিটির ভিতরে থাকার দরকার। এই যে মনিটরিং, এটা প্রজেক্ট বেসড নয়, আজকে একটা প্রজেক্ট হলো, আইপিএম প্রজেক্ট হলো, তারপরে শেষ হয়ে গেল, তারপরে এটা না হয়ে যাতে করে একটা রেগুলার একটা কোর ইয়ের ভিতরে থেকে যায় সেটার জন্য, এবং তার জন্য বাজেট বরাদ্দ থাকা দরকার যাতে করে এটা একটা সিস্টেমের মধ্যে চলে আসে। এখন এই জায়গাটায় আমি একটা কথা যদি একটা মিনিট বলি, এখানে একটা মিনিট বলি, সেটা আপনি যেটি বলেন এইটা আমি সেই জন্য সবসময় এখন আমরা মানে পলিসিতে আমরা প্রকল্পের বিরুদ্ধে করি, কারণ প্রকল্পের বিরুদ্ধে যেটি বলে আইপিএম প্রজেক্ট শেষ, সব শেষ। এই জন্য আমরা এখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপও করতে পারি।
এইটি Right. একটি তো বিজনেস প্রতিষ্ঠানও হতে পারে যে সরকারের সঙ্গে মিলে এই মনিটরিং কাজটি করবে, সেটি তাদের ঠিক। বিজনেস, Exactly. সেটাই তাদের আয়ের জায়গা। তাহলে কিন্তু Right. সে বহুদিন করবে এবং সারা জীবনের জন্য করবে। আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান এমনই করব যে আমি দেখব সরকারের ডিই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে মিলিয়ে যে এই ভ্যালু চেনে সব জায়গায় এই সমস্ত জিনিস Exactly. ব্যবহার হচ্ছে কিনা। Exactly. এটা আমার একটা ব্যবসা হবে, এটা আমার একটা কর্মসংস্থান হবে এবং এবং তাতে করে কিন্তু সরকার কাজটা কিন্তু স্থায়ী হবে। সরকারের সহায়ক ভূমিকা থাকতে হবে ব্যবসা Right, করার জন্য, right. সরকার নিজে ব্যবসা করবে না। এইটা Right. হলো একটা গুরুত্বপূর্ণ, কালকে আমার আলোচনা থেকে আমরা এটা আসছিলাম। আমাদের একটা জিনিস, আমাদের একজন প্রাক্তন প্রাজ্ঞ কৃষিবিদ নিরুপার হাইকো উনি বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের শুধু আমরা আইপিএম বলবো কিংবা শুধু যে আমরা বায়োপেস্টিসাইড, এটা নয়, মানে আমরা বায়োপেস্টিসাইড এই টোটাল জায়গাটা যে উনি বলেছেন যে অ্যাগ্রোলজিক্যাল কনসিডারেশন নিয়ে বায়ো ফার্টিলাইজার, বায়োপেস্টিসাইড এবং আইপিএম এবং সেটা গুড ওয়াটার, এগুলা উনি যদিও হয়তো বলেন নাই, এই সবগুলো নিয়ে আসলে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস তৈরি হচ্ছে। এই জায়গাটায় আমাদের মানে আসলে সমন্বিত একটা করা দরকার। আমরা কোনোটারই বিরুদ্ধে না, আইপিএম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই মানে 70-এর দশক থেকে আইপিএম শুনে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা আমাদের একটা সুস্থ সমন্বিত এবং কর্মকাণ্ড দরকার। কেউ একজন বলেছেন যে আমাদের কৃষকদেরকে বুঝাইতে হবে, কৃষক যে একেবারে বুঝে না যে সে যে অ্যাপ্লিকেশন করতেছে সেটা খারাপ, তার বিষটা প্রয়োগ খারাপ, সেটাও কিন্তু একেবারে নয়। বেশিরভাগ কৃষকই বুঝে এটা ঠিক নেই, কিন্তু এই জায়গাটায় আমাদের কি করে তাকে আসলে ওই যে বললাম পোকা লাগলে পরে মাথা খারাপ হয়ে যায়, ডিলারের কাছে যাইতেছে, তারপরে করতেছে, ফলে ওই টোটাল জায়গাটাকে আমাদেরকে খেয়াল করা দরকার। যাই হোক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি একটু মানে আজকে আলোচনাটা ডেইলি আমাদের মনে হয় যে আলোচনা করার সময় মানে সবসময় কম হচ্ছে। আমরা আরেকদিন আসলে খুব দ্রুতই আসলে বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা দেবো, হয়তো মাছ বা মাংস ইত্যাদি নিয়ে আলোচনা। পোল্ট্রি নিরাপত্তা খুব নিরাপদ, পোল্ট্রিটা খুব দরকার। বিস্তারিত শুধু হয়তো ডেডিকেট করবো আলোচনাটা শুধু এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুতই। আপনারা কাইন্ডলি আমাদের সাথে থাকবেন। কিন্তু শেষে মঞ্জুরুল হান্নান সাহেব, আপনার কোনো সমাপনী বক্তব্য আমাদের সবার জন্য আছে কিনা? আনোয়ার ফারুক স্যার বলার পরে আমার আর কিছু বলার থাকে না, স্যার যথার্থ এই কথাগুলো বলছেন। তবে আমি শুধু একটু অ্যাড করতে যাচ্ছি যে আজকে ট্রাইকোগ্রামার যে ইউজটা, যে ব্যবহারটা, সেটা কিন্তু চাষি লেভেলে ইতিমধ্যে ডেমনস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে দিয়ে করানোর একটা প্রচেষ্টা দিয়ে নিয়েছে। আর এই ব্যবহার সংক্রান্ত বিষয়টা কিন্তু সবাই মোটামুটি বায়োপেস্টিসাইড সম্পর্কে আমার মনে হয় যে বেশিরভাগ চাষি অবহিত আছেন, কিন্তু প্রশ্নটা যে জায়গায় থাকে যখন পোকা আক্রমণ হয়, যেটা আমাদের স্যার বলছেন আনোয়ার ফারুক স্যার, যে চাষি খুব অস্থির হয়ে যায় যে এটা কিভাবে তাড়াতাড়ি দমন করবো, তখন এটা কেমিক্যাল পেস্টিসাইডই তার জন্য খুব ভালো। এই জন্য প্রথমে আমি বলছিলাম যে আমরা যদি কমিউনিটি ভাবে যদি বায়োপেস্টিসাইড ব্যবহার না করি, তাহলে এইটার সফলতা আমরা পাবো না। এবং যথার্থভাবে বলা যায় যে এইখানে সরকারি, বেসরকারি এবং যারা উদ্যোক্তা বা কোম্পানি আছেন, যৌথভাবে এখানে কাজ না করলে আমরা বায়োপেস্টিসাইডের সফলতা খুব সহসায় পাবো। আমরা শুধু বায়োপেস্টিসাইডের কথাই বলছি না, কিন্তু আমরা বলছি যে আমি আরেকটা কথা অ্যাড করি, সেটা হলো যে এই যে উৎপাদনটা হয়, এই উৎপাদনটাকে পৃথকভাবে ভোক্তারা ক্রয় করার মানসিকতা এবং উচিত মূল্য দেওয়ার একটা মানসিকতা এখানে কিন্তু খুব জরুরি। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা এটা নিয়ে আসলে দ্রুত এই যে ভ্যালু চেনে যে আপনি বলছেন যে আলাদা প্যাকেজিং হয়ে যাওয়ার দরকার এবং তার ট্রেসেবিলিটি থাকা দরকার, আমি ভোক্তা যাতে করে বুঝতে পারি যে হ্যাঁ আসলেই এটা যে বলা হচ্ছে এটা নিরাপদ খাবার, ওটা যাতে নিরাপদ। বাংলাদেশে তো এখনো সেই অবস্থা নাই। সেই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে বিস্তারিত আলোচনা করতে হবে। ফৌজিয়া ম্যাডাম, আপনার কোনো সমাপনী বক্তব্য আমাদের সবার জন্য আছে কিনা? সব তো বলে ফেলেছেন আনোয়ার ফারুক স্যার, হান্নান স্যার, আপনারা সবাই বলেছেন। এটুকুই বলবো যে অ্যাকচুয়ালি সমন্বিতভাবে কাজ না করলে এটা এগিয়ে যাওয়া সম্ভব না। তারপরেও আমরা এই 12 সনের হওয়ার পর থেকে, রেজিস্ট্রেশনের পর থেকে 8 বছরে যতটুকু মানে
সম্ভব আমরা করেছি। হান্নান স্যার যেটা বললেন একটু আগে যে ফার্মাররা অলরেডি জানে, একটা কোম্পানি কাজ করে কিছু প্রজেক্ট কাজ হতে করেছে, কিন্তু আমরা প্রচুর ফিল্ড ওয়ার্ক করেছি। আমাদের কিন্তু এত ছোট ভলিউম দিয়েও কিন্তু আমরা অনেক ইনভেস্ট করেছি এই সচেতনতা তৈরি করার জন্য। আমরা শিখিয়েছি ফার্মারদের কিভাবে এই জিনিসটা ব্যবহার করতে হবে, আমরা ভবিষ্যৎ চিন্তা করে, কারণ আমরা সত্যি চেয়েছি যে এটা একটা সাকসেসফুল হোক। অল্প পরিসরে অল্প জায়গায় অনেক ফার্মার না, আমরা কিন্তু খুবই সাফল্যজনক ভাবে আমাদের চা বাগানগুলোতে সফলতা অর্জন করতে পেরেছি। আমরা দেখেছি আমাদের নিজস্ব 4টা চা বাগানে করছি, একেবারে মানে নিজেদের কন্ট্রোলে, যেহেতু সেই বাগানগুলা একবারে খুবই সাফল্য সেখানে এসেছে। এবং লং রানে আসলে যে ইট বেড়েছে, বাগানের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। ওই স্যার যেরকম বলছিলেন যে একটা এরিয়া দিয়ে যাওয়ার সময় কেমিক্যালের গন্ধ পেতাম, আমাদের বাগানে ঢোকার সময় আগে এরকম কেমিক্যালের গন্ধ পাওয়া যেত, এখন সেই বাগানের টোটালি চেহারা বদলে গেছে। সেই বাগানের চেহারা দেখে এখন অন্যান্য বাগানরাও কিন্তু সম উৎসাহী হয়েছে। আমরা এখন অন্যান্য বাগানেও এই বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করছি। সুতরাং এইটা হয়তো অল্প পরিসরে অল্প লোককে বোঝাতে হচ্ছে বলে খুব দ্রুত সাকসেস মানে সফলতা অর্জন করতে পেরেছি। তো আমি আশাবাদী, ফার্মারদের নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, কাজ করে যাচ্ছি, এটার বেনিফিট পাবে। আমি জানি প্রফিটেবিলিটি ছাড়া কোনো ফার্মারকে ধরে রাখা যাবে না। আমরা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি এটা ব্যবহার করলে তার জন্য কিভাবে এটা প্রফিটেবল হবে, এবং তার স্বাস্থ্যের জন্য, তার পারিপার্শ্বিকতার জন্য, তার পরিবারের জন্য এটা কেন ভালো, এটা সে নিজেই জানে, এটা আসলে বোঝানোরও প্রয়োজন নাই। কিন্তু প্রফিটেবিলিটি তাকে আমরা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি কিভাবে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে প্রফিটেবিলিটি বেশি হবে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যত কম কেমিক্যাল ব্যবহার করা যায়। এটা হচ্ছে বাজার ইন্টিগ্রেশনের কাজটা, সেই কাজটা আসলে আমাদের সবাইকে মিলে করতে হবে। এটা কিছুটা পাইলটিং আমরা শুরু করেছিলাম, টোটাল ভ্যালু চেইন নিয়ে কাজ করা, ট্রেসেবিলিটি তৈরি করা, এই কাজগুলো এখন আমাদেরকে মানে গুরুত্ব সহকারে করতে হবে। গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রণব সাহা, কোনো আমি শেষ করি, যদি হ্যাঁ 1 মিনিট। মানে আমি কেন এখনো ইস্পানি চা খাই, কারণ ইস্পানি চা আমাকে এই বিশ্বাস দিয়েছে যে সে পাতার সাথে ডালের মানে চা পাতা যে গাছের ডালের গুঁড়া দিবে না, এই বিশ্বাস আমি অর্জন করেছি। জন্য আমার দাদা, আমার বাবা এবং আমিও ইস্পানি চায়ের প্রতি ভরসা করছি। এই ভরসা প্রতিষ্ঠান করতে হবে। আমি স্বপ্নে যখন একটা জিনিস কিনি তখন আমি মনে করি যে আমার পক্ষে এক্সপায়ারি ডেটটা স্বপ্ন দেখবে, সেই জন্য আমি 100 টাকার সঙ্গে তাকে আরো 4 টাকা দিই। ফলে এইরকম প্রতিষ্ঠান কিন্তু সরকার মিলিয়ে করতে হবে, যে আমাকে ওই ভ্যালু চেনের নিরাপত্তাটা সে মনিটর করে দিবে, আমি বিশ্বাসে কিনবো, আমি এর জন্য 2 টাকা বেশি দেবো। সেই রকম কর্তৃপক্ষ, সেই রকম ব্যবসা প্রতিষ্ঠান করা দরকার। আর ইস্পানি যদি আমাদেরকে সাহায্য করে, আমরা প্রতিদিন এই কৃষি কথার অনুষ্ঠান ডিবিসি নিউজ অবশ্যই করতে পারবো এবং তাদের তথ্য আমরা প্রচার করতে পারবো। ধন্যবাদ। একটু প্রমোট করেন, সবার জানা দরকার। অনেক আনোয়ার ফারুক ভাই, আনোয়ার ফারুক সাহেব, মাইক্রোফোন অন করে আপনার কোনো সমাপনী বক্তব্য আমাদের জন্য 1 মিনিটে। আপনার মাইক্রোফোন অন করতে হবে। আনোয়ার ফারুক সাহেব, শুনতে পাচ্ছেন? আনোয়ার ফারুক সাহেবকে বলছি। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। শুনতে পাচ্ছেন? এখন হয়েছে, এখন হয়েছে। হ্যাঁ, কোনটা বলেন, ক্লিয়ার না। আমি একটু কোন সমাপনী আমাদের সবার জন্য, আপনার সমাপনী কোনো বক্তব্য আপনার জন্য? ও আচ্ছা আচ্ছা, আপনার ম্যাক্সিমাম 1 মিনিট। ও আচ্ছা, হ্যাঁ, সমাপনী হলো এই যে এখন যেহেতু আমরা এত বছর আমরা গ্রো মোর আমি শুধু প্রোডাকশন বাড়িয়েছিলাম যখন আমাদের ডেফিসিট ছিল, এখন যেহেতু আমাদের সারপ্লাস, উই শুড গো ফর কোয়ালিটি প্রোডাক্টস, এবং সেই কোয়ালিটির প্রথমে হতে হবে সেফ, নিরাপদ এবং নিউট্রিশিয়াস। এটা কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার এই বছর নির্বাচনী ম্যান্ডেটও কিন্তু এটা, যে নিউট্রিশিয়াস এবং সেফ ফুড। সুতরাং এখন আমাদেরকে ওই কাজ করতে হবে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস আমাদের পলিসিতে থাকলে হবে না, সেটাকে মাঠে নিয়ে যেতে হবে। আর মাঠে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে, সরকার বেসরকারি সবাই গবেষণা সবাই মিলেই কাজ করবো আমরা, একা তো কারো পক্ষে সম্ভব না, সবাই কাজ করতে হবে। এখানে যে কাজটা সরকার করতে হবে, যে আমি আবারও বলবো যে অ্যাটিটিউডটা সরকারের চেঞ্জ করতে হবে, প্রাইভেটকে প্রমোট করতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে এবং ওন করতে হবে, প্রাইভেটের কাজটাকে ওন করে তাদের সাথে জয়েন্টলি মাঠে কাজ করতে হবে। কারণ সরকারের বাহিনী অনেক বড়, আমার প্রতি ওয়ার্ড সহকারী আছে, কিন্তু সেটা প্রাইভেটের নাই। সুতরাং আমি যদি
সরকার টেনশন বাহিনীকে কাজে লাগাই, তাহলে কিন্তু এটা প্রমোট করতে খুব বেশি দিন লাগবে না। Thank you. আমি আবারও বলবো, শুধু মেলায় ওই ছবি দেখিয়ে আর ভিডিও দেখিয়ে এটা কিন্তু প্রমোট করা যাবে না। এটাকে মাঠে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাটতে হবে। এবং আমাদের এখন আমরা কনসেন্ট্রেশন জানি কোথায় টমেটো হয়, কোথায় মরিচ বাগান হয়, কোথায় অন্যান্য ফুলকপি হয়। সুতরাং ওই ধরনের বায়োপেস্টিসাইড ওই এলাকাতে নিয়ে যাওয়া খুব সহজ। শুধু ডিএই যদি সাপোর্ট করে, ডিএই যদি এক কাজ করে, তাহলে কোম্পানিগুলো ইস্পানি ছাড়াও অনেক ইস্পানি আসবে, নতুন কোম্পানিগুলো আসবে। আমরা মনে করি দ্রুত নিয়ে যাবে এবং এর কোনো তো যাই হোক, আনোয়ার ফারুক সাহেব, আপনাকে ধন্যবাদ। আসলে সবাই আসলে খুবই সুন্দর কথা বলেছেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমরা এগুলো সরকারের সাথে নিয়ে আসবো যাতে করে আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছায়, যাতে করে সরকার নেতৃত্ব দিতে পারে আমাদের জাতিকে আগায় নেওয়ার জন্য, এবং আমাদের যে প্রাইভেট সেক্টর যারা আছে তাদেরকে নিয়ে একসাথে নিয়ে যাতে করে আমাদের জাতির জন্য যে সরকারের এবং কনস্টিটিউশনের যে অঙ্গীকার আছে সব আমাদের সকল জনগণের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার সুনিশ্চিত করার, সেটা যাতে আমরা পৌঁছাতে পারি। গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের প্রাইভেট প্রাইভেট পার্টনারশিপ প্রয়োজন এবং সবাইকে সাথে নিয়ে আগাতে হবে, এবং সবটা কাজের ভিতরে একটা সমন্বিত কাজ দরকার, কোনো ইন্ডিভিজুয়াল নয়। এবং আমরা শুধু আইপিএম নয়, শুধু বায়োপেস্টিসাইড নয়, সবটা নিয়ে আমরা সকল গ্যাপকে কাজে নিয়ে আমরা যেখানে যেটা প্রয়োজন সেখানে কাজে লাগাবো, গুরুত্বপূর্ণ সাথে রেখে যেতে পারি। কিন্তু এই সবকিছুর ভিতরে আমাদের আমাদের মানে একটা কতগুলো জিনিস আমাদের এই মুহূর্তে, আমি আমাদের একজন বিজ্ঞ বিজ্ঞানী ডক্টর শামসুল আলম ডেইলি আমাদের সাথে থাকেন, উনি বলতেছেন যে ইভেন বায়োপেস্টিসাইডও আপনার ইভেন্চুয়ালি এটা ডিপ্রেশন হতে পারে, এফিকাসি হারায় যেতে পারে, যেতেই পারে। এই জন্য আমরা বলছি যে আমাদের খালি এখন যে ইস্পাহারের কয়েকটা প্রোডাক্ট আছে শুধু সেটা নয়, আমাদের আরো গবেষণার দরকার, যাতে করে বিকল্প পেস্টিসাইড, আমরা কেমিক্যাল পেস্টিসাইড একেবারে ডিজাইন করতেছি না, কিন্তু যতটা কমানো যায়, দরকার লাগলে যদি বন্ধ করা যায় করা যাবে, কিন্তু যতটা কমানো যায় সেটা কমাবো। কিন্তু আমরা ক্ষতিকারক যেগুলা ক্ষতি করে না সেগুলা করবো, তার জন্য গবেষণা করা। সরকারের দায়িত্ব পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে সঙ্গে গবেষণায় নিয়োগ করা। আজকে ইস্পানি এগ্রো এই গবেষণাগুলা অনেকগুলা তারা নিজেরা করেছেন, অথবা সেটা অন্য জায়গা থেকে এই গবেষণা নিয়ে আসছেন। এরকম আরো 5টা কোম্পানিকে আমরা উদ্বুদ্ধ করি না কেন, যে তারা সবাই গবেষণা করুক, একটা জাতির একটা শক্তি তৈরি হোক, যাতে করে ইভেন্চুয়ালি যে এফিকাসি হারায় গেলেও যাতে করে আমরা সবসময় কন্টিনিউয়াস ভিত্তিতে আমাদের পেস্টিসাইড থেকে থাকে। আনোয়ার ফারুক সাহেব কি বলবেন? 30 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড 10 সেকেন্ড বলো। গবেষণার ব্যাপারে আমার একটা বক্তব্য হলো যে আমরা গবেষণা করব, প্রাইমারি গবেষণা, কোর গবেষণা কোনো আপত্তি নেই, কিন্তু গবেষণার সাথে সাথে যে কাজটা করতে হবে যে বিদেশ থেকে যে ধরনের অ্যাডভান্স প্রযুক্তি আছে সেগুলো নিয়ে অ্যাডাপটিভ ট্রায়াল করে কিন্তু আমরা দ্রুত কাজ করতে পারি। 10 বছর 15 বছর যদি আমরা একটা সময় নষ্ট করি, এটা কিন্তু আমাদের জন্য একটা আমরা নেগেটিভ ইমপ্যাক্ট হয়। সুতরাং অ্যাডভান্স কান্ট্রিতে যে আধুনিক প্রযুক্তিগুলো আছে এগুলো অ্যাডাপটিভ ট্রায়াল করে গবেষণা আমাদের দ্রুত যাতে নিয়ে যায়, কত কম সময়ে গবেষণার অংশ, কিন্তু সেটাও গবেষণার অংশ, সেটাও গবেষণার অংশ। আমি গবেষণার ভিতর থেকে আমি বাইরের থেকে জ্ঞান আনাটা বন্ধ করতে বলতেছি না, আমার সেই জিনিসটাও এফিকাসি ট্রায়াল করে দেশের মধ্যে ট্রায়াল করে সেটা করা। এবং ডক্টর শামসুল আলমকে আমি আবারও বলতে চাই, আমরা কেউই বলছি না যে আমার শুধু বায়োপেস্টিসাইড দিয়ে সব হয়ে যাবে। আমরা পেস্টিসাইডকে একেবারে নিষিদ্ধ করতে তাও নয়, আমরা জানার দরকার যে কোন কম্বিনেশনে আমরা কি করতে পারি, এবং যতদূর সম্ভব আমাদের যেগুলো আমরা জানি যে হার্মফুল, সেই হার্মফুল পেস্টিসাইড, হার্মফুল প্র্যাকটিসেস, শুধু পেস্টিসাইড না, হার্মফুল প্র্যাকটিসেস আছে, সেগুলোর থেকে আমরা কি করে নিজেরা রক্ষা পেতে পারি, যাতে করে এই প্রণব সাহেব বলছিল যে ট্রাস্ট একটা, আমি যে কিনতে যাব, ভোক্তা যে কিনতে যাবে তার যেন ট্রাস্ট থাকে যে হ্যাঁ এটা আমার মানে আমাকে ক্ষতি করবে না, এটা আমার পুষ্টিকর খাবার। এই জায়গাটায় আমরা থাকতে চাই, এবং ইভেন্চুয়ালি খাবারের যাতে লেভেল দিতে না হয় যে এইটা নিরাপদ খাবার, এটা অর্গানিক খাবার, এখানে তুমি খাইলে পরে পুষ্টিকর হবে, এই লেভেলটার থেকে যে আমরা বের হয়ে আসতে পারি, খাবার মানেই যাতে আমরা বুঝতে পারি এটা নিরাপদ আছে। কফিকে ব্যবহার করি, বায়োপেস্টিসাইড ব্যবহার করি, অথবা যেটাই ব্যবহার করি না কেন, আমাদের এই কিন্তু সর্বোপরি একটা জিনিস আমি মনেই করি যে
নৈতিকতার একটা জায়গা আছে, সেটা যে যারা কীটনাশকের ব্যবসা করতেন, এটা কীটনাশক বলতে বায়োপেস্টিসাইড হোক বা কেমিক্যাল পেস্টিসাইড হোক, এইগুলা যারা ব্যবসা করতেছেন অথবা এগুলার বাজারজাত করতেছেন, তারা এগুলার যারা ইম্পোর্ট করতেছেন, বাজারজাত করতেছেন, কৃষক যারা অ্যাপ্লাই করতেছেন, এবং পরবর্তীকালে যারা এই ভ্যালু চেইনে যারা ওই খাবার উৎপাদনটাকে বাজারজাত করতেছেন, সব জায়গায় একটা নৈতিকতা দরকার। যে জাতির এই নৈতিকতাটা ফেরানো আনা দরকার, আমাদের সবারই আসলে এই নৈতিকতার কথাটা বলারই দরকার। এবং এখানেও আবার বাড়িতে যেরকম বাবা মা পরিবারের নেতা থাকেন, আমার জাতির নেতা হলো সরকার। আমি মনে করি সরকারের দায়িত্ব এই নৈতিকতাটা ফেরানোর জন্য একটা বড় রকমের কাজ করা দরকার। কারণ ওই জায়গাটা যদি না থাকে, কোনো পুলিশ দিয়ে কোনোদিন আমাদের এই ট্রাস্ট ফেরত আনা যাবে না। আমার দরকার হলো সবারই এখানে নৈতিকভাবে কাজ করার। 100% হয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি না, কিন্তু আমি যদি 90% লোককে যদি সৎ তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের ট্রাস্টটা ফেরত আসবে। তো যাই হোক, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আরেকদিন আমরা আলোচনায় বলবো খুব তাড়াতাড়ি। আর প্রণব সাহেব বলেছেই যে দৈনিকই নিরাপদ খাবারের উপরে কিন্তু আলোচনা করা সম্ভব হতে পারে। সেটা যদি কেউ আমাকে সাপোর্ট করে অবশ্যই করবো। এইটার জন্য কেউ অর্থ, যেমন গবেষণায় কেউ অর্থ ব্যয় করে না, কৃষিভিত্তিক অনুষ্ঠান করার ক্ষেত্রেও কেউ প্রমোশন করতে চায় না এবং স্পন্সর করতে চায় না। এটা আমার হলো গত 3 বছরের অভিজ্ঞতা। যাই হোক, আপনার সঙ্গে আমরা একমত। আমরা বিসেফ ফাউন্ডেশন আছি, আনোয়ার ফারুক সাহেব আমাদের সাথে আছেন, আমাদের 2 বোনরা আছেন। সবাই আমার মনেই করি যে আমরা বিসেফ ফাউন্ডেশনের মেম্বার হই আর না হই, আমরা সামগ্রিকভাবে নিরাপদ খাবার আন্দোলনের সঙ্গে আমরা একমত। সবাই আমরা এই ব্যাপারে সচেতন, হোক বা যেই হোক না কেন, এবং যারা এখানে নাই তারাও আসলে সেই একই দলের অংশ। সবাই মিলে আপনাদেরকে সাপোর্ট করবো অন্যান্য কর্মকাণ্ড। আমি আরেকবার আপনাদের এবং বিশেষ করে আমাদের যারা এখানে বিজ্ঞ শ্রোতা মন্ডলী আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকে যারা আমার সঙ্গে পর্দায় আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিসেফ ফাউন্ডেশনের আমাদের পিছন থেকে যারা কাজ করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান শেষ করতেছি। আপনারা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আশা করতেছি আপনাদেরকে আবার পাবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন অফলাইন যেতে পারি।